পরিবারের অবহেলা 2 পার্ট 1+2 লেখকসাড রিয়াক্টর নীল মেহেরাজ রাত 1:02 বাজে এখন। একা একা রাস্তায় হাঁটছি। উদ্দেশ্য বাস স্ট্যান্ড। চলে যাব এই শহর ছেড়ে। কারণ আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন বাবা, মা, বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতেই অবাক লাগছে আজ আমাকে আমার নিজের পরিবার বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে বাসা থেকেই বের করে দিল? কোনো এক অজানা কারণে হয়তো আমাকে বাসা থেকে বের কর দিল। আমি নীল মেহেরাজ। বাবা, মা, আর আমার ছোট বোন, আর বউকে নিয়ে আমার পরিবার। কিন্তু বর্তমানে আমার কোনো পরিবার নাই। কারণ হলো তারা আমাকে পরিবার ও বাসা দুটো থেকেই বের করে দিয়েছে। আমাকে বাসা থেকে বের করে দেওয়াতে আমার বাবা, মা কোনো হাত নেই কারণ আজ প্রায় 1 বছর ধরে আমাকে শুধু মা একটি মানুষের জন্য অনেক অপমান, অবহেলা সহ্য করতে হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন বাত 1:03 যাব কোনো এক অজানা শহরে। টিকিট কেটে চড়ে বসলাম বাসে। কোথায় যাবে এই বাস নিজেও জানি না। বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো। সব থেকে বড় কথা হলো আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বউয়ের পক্ষ নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙ্গার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যেই। ফোনের দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। বাস থামল, সবার নামা দেখে আমিও বাস থেকে নেমে পড়লাম। বাহিরে একটা ব্যানারে দেখতে পেলাম যে আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আছি। বসে আছি একটা চায়ের দোকানে। পকেটের দিকে তাকিয়ে দেখি যে পকেটে মায় 78 টাকা আছে। ঢাকা শহরে থাকতে গেলে টাকার প্রয়োজন বেশি। তাই একটা চা ও একটা রুটি খেয়ে চলে আসলাম একটা ফাঁকা মাঠে। শুয়ে আছি ঘাসের ওপর, কি করব, কোথায় থাকব, কি খাবো, এসব চিন্তায় মাথা ঘুরছে। কিছুক্ষণ শয়ে থেকে রাস্তা দিয়ে হাঁটছি। কাছে আছে আর মায় 58 টাকা। পকেট থেকে ফোনটা বের করে সিমটা খুলে পকেটে রাখলাম। তারপর একটা মোবাইলের দোকানে ঢুকে আমার অনেক সাধের ফোনটা বেচে দিলাম। 4500 টাকা বেচলাম 21000 টাকার ফোনটা। আজ 2 দিন হলো আমি ঢাকা শহরে আসলাম। এই দুরাত রাস্তার পাশে ফুটপাতে কাটিয়েছি। কাছে টাকা আছে 4000 টাকা। এখানে একজন দোকানদারের সাথে কথা বলে একটা বাসা নিলাম। একা থাকার জন্য বাসাটা যথেষ্ট বড়। অ্যাডভান্স দিয়ে আর মায় 1500 টাকা আছে। বিকেলে কিছু প্রয়োজনীয় জিনিস পয় কিনে আনলাম। রাতে বাজার থেকে আনা খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরিবারের অবহেলা 2 পার্ট 2 লেখকসাড রিয়াক্টর নীল মেহেরাজ সকাল বেলা নিজেই রান্না করলাম। আসলে আমি যখন ইন্টারে মেসে ছিলাম তখন রান্না করা শিখেছিলাম আর কি। খাবার খেয়ে বসে বসে ভাবতে লাগলাম, কাছে যা টাকা ছিল সবই শেষ হতে চলল। এখন কি করব? অনেকক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে চাকরি করব। যেই ভাবা সেই কাজ। তাই সেদিন বিকেলে কাছে থাকা 1500 টাকার 1000 টাকা দিয়ে একটা শার্ট ও একটা প্যান্টট কিনলাম। পরের দিন সকালে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে চাকরি খুঁজতে বের হলাম। কিন্তু যেখানেই যাই শুধু একটা জিনিসই চাই যে আমার কাছে নেই, সেটা হলো আমার কাগজপাতি। তাই চাকরির জন্য না ঘুরে বাসায় চলে এসে একটু ঘুমালাম। বিকেলে চলে আসলাম সেই দোকানদারের কাছে। তারপর তার সাথে কথা বলে সে আমাকে একটা সিএনজি গ্যারেজ থেকে একটা সিএনজি নিয়ে দিল। তারপর আমাকে সেই গ্যারেজের একজন লোক সিএনজি চালানো শিখাই দিল। তারপর চলে আসলাম বাসায়, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কেমন জানি লাগছে। ঘুমও ধরছে না। হঠাৎ করে বাবা, মায়ের কথা মনে পড়ে গেল। খুব জানতে ইচ্ছা করতেছে তারা কেমন আছে। রিয়া কেমন আছে? রিয়া আমার ছোট বোন। রিমি কেমন আছে তাও জানি না। আমার বউয়ের নাম। এসব ভাবছি আর নিজের বালিশ ভিজিয়ে ফেলছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নাই। সকালে উঠে আজ রান্না করলাম না। কারণ বাসায় রান্না করার মতো কিছু নাই। তাই আজকে আর রান্না করলাম না। কাছে মাই 20টা ছিল। তা দিয়ে বাহিরে চায়ের দোকানে বসে একটা চা,
এক রুটি খেয়ে চলে গেলাম গ্যারেজে। তারপর সেখান থেকে সিএনজি নিয়ে স্ট্যান্ডে বসে আছি আর ভাবছি, অনার্স পাশ করলাম কিন্তু তার কাগজ না থাকার কারণে আজ সিএনজি চালাতে হচ্ছে। কি কপাল আমার! তারপর বসে থাকতে থাকতে একটা যাত্রী আসল। তাকে তার গন্তব্যস্থানে দিয়ে আসলাম, ভাড়া দিল 230 টাকা। তারপর আবার সেখানে একটু অপেক্ষা করে আবার একটা যাত্রী নিয়ে জায়গায় নিয়ে আসলাম, 150 টাকা দিল। প্রথম দিন রোজগার করলাম 980 টাকা। সিএনজিটা গ্যারেজে রেখে 500টা সিএনজি ভাড়া দিলাম। তারপর বাজার করে সোজা বাসায় চলে আসলাম। তারপর রান্না করে রেখে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে খেয়ে বাহিরে বের হলাম। কারণ এখানে এসেছি 1 সপ্তাহ হলো, বাসার আশেপাশে একটুও ঘোরা হয়নি। তাই একটু ঘুরতে বের হলাম, তাছাড়া হাতে এখন কোনো কাজও নাই। তারপর কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। রাতে হালকা একটু খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে পারলাম না। মনে পড়ে গেল রিমির কথা। রিমির সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের ভার্সিটিতে। তখন আমি পড়ি অনার্স 3য় বর্ষে পড়ি আর রিমি পড়ে অনার্স 1ম বর্ষে। মনে পড়ে গেল প্রথম দিনের কথা। আমি, রাকিব আর রিয়াদ বসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় কেউ বলে উঠল, প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে? আমি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করেন। তারপর মেয়েটা চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কেমন মেয়েরে বাবা, একটা ধন্যবাদও দিল না। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাস করে যখন যখন বাহিরে আসতে যাব ঠিক তখনই মেয়েটা আসল। মেয়েটা, আপনি এত খারাপ কেন? আমি কেন? মেয়েটা আমাকে ক্লাসরুম দেখানোর কথা বলে কোথায় পাঠিয়ে দিয়েছিলেন। আমি কোথায় পাঠাইছিলাম? মেয়েটা ওখানে হাত দিয়ে দেখিয়ে। আমি তো কি হইয়ে? রিমি, জানেন ওখানে কতগুলো বখাটে ছেলে, ঠিক আপনার মতো, আমাকে কি বলেছে? আমি কি বলছে? মেয়েটা, আমি বলতে পারবো না। আমি তাহলে সরেন তো, আমার কাজ আছে বাই। পাগল ছাগল কোথাকার! মেয়েটা, কি আমি পাগল ছাগল? দাঁড়া তোর আজকে আমি। আমার আর পায় কে? আমি কোনো কথা না বলে দৌড় দিয়ে চলে আসলাম। আসলে তখন আমি মেয়েটাকে ঠিক জায়গায়ই পাঠাচ্ছিলাম কিন্তু সে নিজেই না বুঝে তাদের কাছে চলে গেছে। আমি যেখানে পাঠাইছিলাম সেখানে অনার্স 1ম বর্ষের কিছু মেয়ে বসেছিল। আর তাদের থেকে কিছু দূরে সেই বখাটে ছেলেগুলো ছিল। আমি জানি তারা তাকে খারাপ অফার করছিল। আর আমি যাদের কাছে পাঠাইছিলাম সেখানে আমার বোন রিয়াও ছিল। আর রিয়াও 1ম বর্ষে পড়ে। তারপর আমি সেই বাখাটেদের কাছে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়ালো। কারণ হলো আমি এখানকার ছাত্রলীগের সভাপতি। তারপর তাদেরকে বলে দিলাম যে আর কোনো মেয়ের সাথে যেন এমন না করে। পরে আমি আর রিয়া 2 ভাইবোন বাসায় চলে আসলাম। পরিবারের অবহেলা 2 পার্ট 3+4 লেখকনাইল মেহেরাজ। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম। হঠাৎ করে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। মনে মনে একটু হাসলাম। কারণ আজকে রিমির সাথে প্রথম দেখা হওয়ার দিনের কথা ভাবতে ভাবতে তারই স্বপ্ন দেখলাম। আজান দিয়েছে তাই উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তারপর সকালের খাবার রান্না করলাম। রান্না করা শেষে খাবার খেয়ে চলে আসলাম টং দোকানে। তারপর সেখানে থেকে চা খেয়ে গ্যারেজে গিয়ে সিএনজি টানিয়ে বাহিরে ভাড়ার জন্য বের হলাম। এভাবে কেটে গেল 13 দিন। ভাবলাম সিএনজি না চালিয়ে একটা চাকরি করব। কিন্তু আমার অনার্স পাশের কাগজগুলো লাগবে। তাই আজকে একটা ফোন কিনে আমার বন্ধু রাকিবকে ফোন দিলাম। আমি, হ্যালো রাকিব। রাকিব, কে আপনি? আমি, কিরে ভাই, আমারে বলেই গেলি নাকি? রাকিব, গেছি। তরে কত ফোন দিছি তুই জানিস? তোর ফোন বন্ধ আছিল কেন? তুই কেমন আছিস? আমি ভালো, তুই? আর তোর বউ কেমন আছে? আর আজকেই ফোনটা কিনলাম। রাকিব, ভালো রে। আগের ফোন কই? আমি, নষ্ট হইছে। রাকিব, ও তা তুই আছিস কই? আমি ঢাকাতে আছি। রাকিব, কি করছিস রে ঢাকাতে? আমি সিএনজি চালাই। রাকিব, শালা, এখন তোর মজা করার অভ্যাসটা গেল না। আমি সত্যি বলছি রে। রাকিব, সত্যিই? তুই অনার্স পাশ করে সিএনজি চালাইতেছস কেন? আমি কি আর সাধে চালাইতেছি?
রাকিব তাইলে চালাসকে, চাকরি করতে পারস না। আমি চাকরির জন্য কাগজ পাতি লাগবে। রাকিব তোর তো কাগজ সহ সব আছে। আমি ওগুলো বাসায় আছে আমি আনি নাই। রাকিব ও আমি তুই এখন একটা কাজ করে দিবি প্লিজ। রাকিব হল শুধু কি কাজ? আমি আমার বাসায় থেকে শুধু আমার কাগজগুলো এনে দিবি। রাকিব তুই তাইলে আমাদের এখানে আসবি। আমি কেন? রাকিব কাগজ পাতি নিতে। আমি আরে আমার যাওয়া লাগবে না। কোরিয়ার সার্ভিসে পাঠাই দিবি। রাকিব ওকে। আমি আর আমাদের বাসায় আমার কথা বলে দেখিস তো আমাকে কে কে মনে রাখছে। রাকিব আচ্ছা তোদের বাসায় কেউ যদি বলে ওর কাগজ নিয়ে কি করবি? আমি কোনো একটা কাজের জন্য মিথ্যা কথা বলে নিয়ে আসবি। রাকিব ওকে ভাই। আমি যে ঢাকাতে আছি কেউ যাতে না জানে। রাকিব ওকে। ঠিকানাটা দে মেসেজ করে। তারপর ফোনটা রাখলাম। আবার সিএনজি চালাতে মন দিলাম। আজকে বেশিক্ষণ চালাবো না। কারণ মন ভালো নাই আজকে। 1 ঘন্টার মতো সিএনজি চালিয়ে সিএনজি গ্যারেজ করে বাসায় আসলাম। তারপর রাতের খাবার রান্না করলাম। তারপর গোসল করলাম। গোসল করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজকে শরীরটা বেশি ক্লান্ত লাগছে। তাই শোয়া মাত্রই ঘুম ধরল। আজকে আর ফজরের সময়ও ঘুম ভাঙল না। সকাল 9টা 23 মিনিটে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার রান্না করলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম মোড়ের টং দোকানটায়। তারপর চা খেয়ে দিলাম রাকিবের কাছে ফোন। আমি হ্যালো রাকিব। রাকিব হ্যাঁ বল। আমি কাগজ পাতির কি অবস্থা? রাকিব ভাই কি ভাবে যে বলি তোকে। আমি কি হয়েছে রে বলতো। রাকিব তোর বউ তোর সব দরকারি কাগজপাতি পুড়িয়ে ফেলেছে। আমি কি? রাকিব হুম্মম ভাই। আমি কখন এসব করল? রাকিব কাল আমি যখন কাগজগুলো নিতে গেছিলাম তখন। আমি কি হয়েছিল সেটা বলতো। রাকিব আমি যখন তোর বাসায় গেলাম তখন। রাকিব নীলের বাসায় যখন এসেছিল। রাকিব কলিং বেল বাজালো। একটু পর রিয়া এসে দরজা খুলে দিল। রিয়াহারে রাকিব ভাইয়া যে কেমন আছেন? রাকির আছি ভালো। তোমরা কেমন আছো? রিয়া হুম্মম ভালো আছি। ভিতরে আসেন। রাকিব হুম চলো। তারপর বাসার ভিতরে আসল রাকিব। তখন রিমি আসল রিয়া আর রাকিবের কাছে। রিমি আরে রাকিব ভাই কেমন আছেন? আর ভাবি কেমন আছে? রাকিব হুম্মম সবাই ভালো আছে। রিয়া ভাইয়া বিয়ার পর তো আর আমাদের বাসাতে আসলেনি না। আর ভাবিকেও তো দেখালেন না। রাকিব ব্যস্ত থাকি একটু। পরে একদিন নিয়ে আসবনি। রিমি তা আজ কি মনে করে আসলেন? রাকিব একটু দরকারি কাগজপাতি নিতে আসলাম। রিমি কিসের কাগজপাতি? রাকিব নীলের অনার্স পাশের কাগজগুলো একটু দরকার ছিল। রিমি ও দাঁড়ান আমি নিয়ে আসছি। রাকিব আচ্ছা ভাবি। এমন সময় নিলয় ফোন দিল। রাকিবের বন্ধু। রাকিব হ্যাঁ বল। নিলয় কইরে তুই? রাকিব একটু বাইরে আছি। নিলয় হো তাড়াতাড়ি আয় রাখছি। রাকিব হ্যালো নীল। ফোনটা কেটে গেল। আসলে রাকিব নিলয়ের নাম বলেছে। এমন রিমি নীলের নাম শুনতে পেয়ে বলল। রিমি রাকিব ভাই আপনাকে নীল পাঠাইছে এই কাগজপাতি গুলা নিতে। রাকিব হারে না নিলয় ফোন দিছিল। রিমি ভাই মিথ্যা বলিয়েন না। আমি আপনাকে এই কাগজগুলো দিব না। রাকিব হারে ভাবি নীল আমার কাছে ফোন দেয়নি। নিলয় ফোন দিছিল। রিমি আমি কাগজ আর দিব না। রাকিব প্লিজ ভাবি আমাকে কাগজগুলো দিন। রিমি আপনি নীলের জন্য কাগজ নিতে আসছেন। এমন সময় নীলের বাবা মা আসল। আর বলল। নীলের বাবা কি হয়েছে রে মা? রিমি নীল রাকিব ভাইকে দিয়ে ওর কাগজপাতি নিতে পাঠাইছে। নীলের বাবা সত্যি নাকি রাকিব? রাকিব না আঙ্কেল। রিমি ভাই আপনিও মিথ্যা বলছেন। রাকিব চুপ হয়ে গেল। রিমি কোনো কথা বলছেন না কেন? দেখছেন বাবা আমি সত্যটাই বলছি। নীলের বাবা তাই যদি হয় তাহলে তুই ওর সকল কাগজ পুড়িয়ে ফেল মা। রিমি দাঁড়ান বাবা তাই করছি। রাকিব প্লিজ আঙ্কেল এটা করবেন না। রিমি এটা নীলের লাইফের সব থেকে বড় একটা অংশ। কিন্তু কেউ রাকিবের কোনো কথা শুনল না। তারা কাগজগুলো পুড়িয়ে ফেলল।
শেষে রাকিব শুধু একটি কথাই বলল। রাকিব, আজকে তোমরা যা করলে নীলের সাথে, এটা ঠিক করলে না। এই কাগজটা কতটা দরকারি ছিল তা একদিন জেনে ঠিকই পস্তাবে। রাকিব আর কোনো কিছু না বলে চলে আসল। বর্তমানে নীলহ কাগজগুলো পুড়িয়ে ফেলতে বাবাই রিমিকে বলছিল। রাকিব, হুমম ভাই, আমাকে তুই মাফ করে দে, আমার জন্য তোর লাইফের সব শেষ। আমি আরে এতে তোর কোনো দোষ নাই। ওটা আমার কপালে ছিল না তাই পাইনি। বাদ দে। আর তোর বউ কেমন আছে? রাকিব, ভালো রে। আর তোর পরিবার মনে হয় তোকে ছাড়া অনেক ভালো আছে। আমি ও আচ্ছা ভাই, রাখলাম। রাকিব, ওকে ভাই, ভালো থাকিস। ফোনটা কেটে দিলাম। আর ভাবতে লাগলাম এটা কি হলো। অনার্স পাশ করার পর আমি পরিবারের অবহেলা 2 পার্ট 4 লেখকসাড রিয়াক্টর নীল মেহেরাজ। এটা কি হলো? ভাবছিলাম অনার্স পাশ করার পর বিসিএস করে আমি জেলা প্রশাসক হইতে চাইছিলাম। কিন্তু রিমি এটা কি করল? আমার সারা জীবনের সাধনা মাটি করে দিল। কেন এমনটা করল? আর বাবা, তার কথা কি আর বলবো, সে তো জানতো যে আমি অনার্স পাশে পর জেলা প্রশাসকের জবটা করব। তারপরও তিনি এমনটা করল। কেন আমার স্বপ্নটা এভাবে নষ্ট করে দিল? ভাবছিলাম অনার্স পাশের সার্টিফিকেটটা নিয়ে বিসিএস এ ভর্তি হয়ে এখন ঢাকাতে কোনো জব করে পড়ালেখা চলিয়ে তারপর নিজ শহরে জেলা প্রশাসকের কপটা করব। কিন্তু তা আর হলো না। আমার সব আশা আকাঙ্ক্ষা মাটি করে দিল। তারপর আজকে আর সিএনজি নিয়ে গেলাম না। দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে বাসায় এসে ধোঁয়া উড়াতে শুরু করলাম। আমি এর আগে কখনো সিগারেট খাইনি, আজকে মনের দুঃখটা এত বেশি বেড়ে গেল যে আর থাকতে পারলাম না। তাই ধোঁয়া উড়ানো শুরু করলাম। আর ভাবতে লাগলাম ভার্সিটি লাইফের কথা। আজকে 2 বার দেখা হলো রিমির সাথে। সাথে রিয়াও আছে। একই বর্ষের হওয়াতে 2 দিনের বান্ধবী হইছে। রিমি সোজা আমার কাছে আসল। রিমি আমাকে বলতে লাগলো যে, রিমি, আমি অনেক দুঃখিত। আমি কেন? রিমি, সেদিন ওই রকম করার জন্য। আমি তো এতে সরি বলার কি আছে? রিমি, এমনি বললাম আর কি। এমন সময় রিমি রিয়াকে বলল, রিমি, রিয়া, সেদিন আমাকে এই ছেলেটা তোদের কাছে পাঠাইছিল। কিন্তু আমি রং জায়গায় গেছিলাম। রিয়া, হো, তাই নাকি রে? তানিল সাহেব, আপনি ক্লাস না কর এখানে কি করছেন? আমি জি আপু, আমি বসে বসে আড্ডা দিচ্ছি। রিমি, এই তুই এনাকে চিনিস? রিয়া, হুম। রিমি, কেমনে চিনিস? রিয়া, সেই 20 বছর ধরে চিনি। এই হারাজাদাটা আমার বড় ভাই। রিমি, কি সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস? রিয়া, আরে মোটা রিমি, এটা সত্যি আমার ভাই। রিমি, দেখা রিয়া, আমি কিন্তু মোটা নই। রিয়া, জানি জানি। আর ভাইয়া, চল বাসায় যাই। আমি আমার যে ক্লাস আছে। রিয়া, ক্লাস না ছাই, বাসায় চল, নাইলে বাসায় কমু যে তুই ক্লাস না করে আড্ডা দেস ভার্সিটিতে আইসা। আমি বেশি প্যাচাল না পেরে বাসায় চল। আর এই বিকেলে তোদের সাথে দেখা করমুনে। বন্ধুদের বলল। রিমি, মানে কি আমি এখন একা একা বাসায় যামু? রিয়া, তোরে একা যাইতে কে বলছে, আমাদের সাথে চল। আমি ডাইরিয়া, ওর বাসা কই? রিয়া, আমাদের বাসা থেকে একটু আগে। আমি বাহ, 2 দিনেই এত পরিচয়। রিয়া, হুম রে, এখন তাড়াতাড়ি চল। তারপর বাসার দিকে চলে আসলাম। রিয়াকে বাসায় নামাই দিয়ে রিমিকে তাদের বাসার দিকে নিয়ে গেলাম। যাওয়ার সময় রিমি বলল, রিমি, আচ্ছা, যে ছেলেগুলো আমাকে টিজ করছিল তারা আমাকে আজকে সরি বলল কেন? আমি এমনতেই বলছে। রিমি, ও, আমি তোমার বাসা আর কত দূর? রিমি, সামনে মোড়ের পর 2 নাম্বার গলি। আমি ও। তারপর রিমিকে বাসায় নামাই দিয়ে আসতেছি এমন সময় রাকিবের ফোন। আমি হুম্মম, রাকিব বল। রাকিব, দোস্ত মুনিয়ার সাথে আবার ঝগড়া লাগছে। আমি কি নিয়ে আর কখন? রাকিব, সকালে ঝগড়া লাগছে। আর আমি যে সিগারেট খাই এটা ওই কেমনে জানি জানতে পারছে তাই নিয়ে ঝগড়া লাগাইছে। আমি এখন কি করব? রাকিব, হারে তুই কি করবি মানে? আমি হুম, বল আমি কি করব? রাকিব, তুই একটু ওরে বুঝাই বল যে আমি আর সিগারেট খামু না। আমি এটা তো তুইও বলতে পারস। রাকিব, আজে ভার্সিটিতে আসে নাই আর ফোনও বন্ধ। আমি আচ্ছা বলবো নি।
তারপর ফোনটা কেটে দিলাম। আসলে মুনিয়া হচ্ছে রাকিবের গফ। আর মুনিয়া আমার সব কথাই রাখে। আমাদের বাসা থেকে কিছুটা দূরে মুনিয়াদের বাসা। রাকিব আর মুনিয়ার রিলেশন প্রায় 3 বছরের। মুনিয়া পড়ে অনার্স দ্বিতীয় বর্ষে আর রাকিব 4তে। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুনিয়াদের বাসায় চলে গেলাম। মুনিয়া আমাকে দেখেই বলল, মুনিয়া নীল ভাইয়া যে। আমি হুমম। মুনিয়া ভিতরে আসেন। আমি না আজকে আর যাব না। তুমি নিচে আসো। মুনিয়া ওকে আসতেছি। আমি হুমম। কেমন আছো? মুনিয়া ভালো নাই। আপনি? আমি আর ভালো থাকা তোমরা যা শুরু করছো। মুনিয়া আমি আবার কি করলাম? আমি রাকিবের সাথে কি হইছে আমি সব জানি আর রাকিব বলছে যে সে আর সিগারেট খাবে না। তুমি এখন তার সাথে কথা বলবা? মুনিয়া ভাইয়া আপনি বললেন বলে ওর সাথে এত তাড়াতাড়ি কথা বললাম। না হলে এবার ওরে অনেক শাস্তি দিতাম। আমি যা হবার হইছে ভুলে যাও। মুনিয়া ওকে বাট এটাই লাস্ট বার কিন্তু। আমি ওকে। আজ আসি আপু। মুনিয়া ভিতরে আসেন চা খেয়ে যান। আমি আরে আজ না পরে একদিন আসবনি। তারপর আড্ডা দিতে চলে গেলাম। পরিবারের অবহেলা 2 পার্ট 5+6 লেখকসাড রিয়াক্টর নীল মেহেরাজ। তারপর মুনিয়াদের বাসা থেকে সোজা আমাদের আড্ডা দেয়ার স্থানে চলে গেলাম। আমাকে আসতে দেখে রাকিব বলল, রাকিব কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আমি শালা তোর জন্যই তো দেরি হলো। রাকিব আমি আবার তোরে কি করলাম যে আমার জন্য দেরি হলো? আমি আরে শালা রে কি আর কমু তোরে? তোর বাপের বিয়াইয়ের বাড়িতে গেছিলাম। জয় তোরা কি কছ না কছ আমরা তো কিছু বুঝতে পারতেছি না। আমি আরে রাকিবের গফের বাসায় গেছিলাম। নিলয় ভাই একটু বুঝাই ক। আমি আরে ভাই রাকিব আর ওর গফের ঝগড়া লাগছিল। তাই সালায় আমারে ওদের ব্যাপারটা ঠিক করে দিতে বলল। আর এখন সালায় আমারে কয় আমি নাকি দেরি করে আসলাম। রাকিব আগে বলবি না তুই মুনিয়ার বাসায় গেছিলি? রাজ তো সব সমস্যার সমাধান কইরা আসলি তো নাকি? আমি হুমম ভাই। নিলয় তো রাকিব ভাইয়া এখন আপনার সব ঠিক হয়ে যাবে তাই না? আমি আরে দেখ এখনই সালার কাছে ফোন আসবে। রাকিব যদি 5 মিনিটের মধ্যে ফোন আসে তাহলে তোদের সবাইকে ট্রিট দিব। আমি তাই নাকি? সত্যি বলতেছস তো? রাকিব হুমম। আমি ওকে। তবে একটা শর্ত আছে। রাকিব বল কি শর্ত আবার? আমি ফোন পিক করার আগে ট্রিটের অর্ডার দিবি। রাকিব আচ্ছা। আর ফোন না আসলে তুই ট্রিট দিবি। আমি ওকে। তারপর আমি মুনিয়ার কাছে মেসেজ দিলাম, তুমি তাড়াতাড়ি রাকিবের কাছে ফোন করো না হলে রাকিব বিষ খাবে। আর তুমি তো জানি রাকিব তোমার জন্য সব করতে পারে। তারপর 3 মিনিটের মধ্যে রাকিবের ফোনে ফোন আসল। আর তাও মুনিয়ার নাম্বার থেকে। তারপর রাকিব সবার জন্য খাবার অর্ডার দিয়ে ফোন ধরল। রাকিব হ্যালো। মুনিয়া হেই তুমি কি পাগলামো শুরু করছো? হ্যাঁ। রাকিব আমি আবার কি করলাম? যা করার তা তো তুমি করছো। মুনিয়া কি আমি আবার কি করলাম? রাকিব তুমি তো আগে ঝগড়া শুরু করেছো। মুনিয়া হ্যাঁ করছি তো। তুমি কেন সিগারেট খাও? রাকিব আর খাবো না। মুনিয়া হুমম ঠিক আছে আর তুমি বিষ খাবা কেন? তোমার কিছু হলে আমি বাঁচব না। রাকিব কি আমি বিষ খাবো? তোমাকে কে এই কথা বলল? মুনিয়া একটু আগেই না নীল ভাইয়া মেসেজ দিয়া বলল। রাকিব কি? মুনিয়া হুমম। রাকিব আমার সব টাকা শেষ মাটি হয়ে গেল গো। মুনিয়া কেন কি হলো আবার? রাকিব কিছু না পড়ে তোমার কাছে ফোন দিচ্ছি। মুনিয়া ওকে। তারপর রাকিব ফোনটা রেখে আমাকে বলল। রাকিব আমার বিষ কই রে নীল? আমি আরে ধর তুই আর বিষ। বিষ আবার কই থেকে আসল? রাকিব তুই নাকি মুনিয়াকে বলছিস যে আমি বিষ খাবো মুনিয়া যদি আমার সাথে কথা না বলে? আমি আরে ভাই ট্রিটটা পাওয়ার জন্যই তো মেসেজ দিলাম। রাকিব তাই নাকি? আমি হুমম রে বন্ধু। রাকিব তাহলে এবার বিলটা তুই দে। আমি তাই নাকি? রাকিব হুমম। আমি অর্ডার দিছে কে? রাকিব আমিও। তাইলে চুপ থাক। তারপর যখন যে যার মতো চলে আসতে যাব এমন সময় রাকিব বলল। রাকিব কিরে নীল বিল দে।
আমি তুই দে। রাখিবো পারব না। আমি তুই অর্ডার দিছস তুই দে। রাখিবো পারব না বিল দিতে তুই দে। আমি মামা ম্যানেজার যে অর্ডার দিছে তার থেকে বিল নেন আমি গেলাম। তারপর আমি চলে আসলাম বাসার দিকে। আর আমি জানি রাকিব বিল দিয়ে বাসায় চলে যাবে। পরিবারের অবহেলা 2 পার্ট 6 লেখকসাড রিয়াক্টর নীল মেহেরাজ। আমি চলে আসলাম বাসায় আর রাকিব সহ বাকি সবাই তার নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে আমি রাতের খাবার খেয়ে পড়তে বসলাম। তারপর একটুখানি পড়ে শুয়ে পড়লাম। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। সকালের খাবার খেয়ে আমি আর রিয়া চলে আসলাম ভার্সিটিতে। আমি আর রিয়া যখনই ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব এমন সময় রিমি বলে উঠল, রিমি কিরে রিয়া কেমন আছিস? রিয়া হুমম ভালো রে। রিমি আপনি কেমন আছেন নীল সাহেব? রিয়া জি ভালো আছি। তুমি কেমন আছো? রিমি হুম্মম ভালো আছি। আমি ভালো। আচ্ছা রিয়া তুই থাক আমি গেলাম। রিয়া ওকে যা। কিন্তু যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাস। আমি ওকে নিয়ে যাবনি। চলে আসলাম ওদের কাছে থেকে। রিমি মেয়েটা আসলে অনেক সুন্দর। চোখগুলো ঠিক বিড়ালের চোখের মতো। গায়ের রং পুরাই দুধে আলতা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যে কাউকে সৌন্দর্য দিয়ে মুগ্ধ করার মতো মায়া আছে তার কাছে। আর আমাকে পাগল করার জন্য শুধু তার হাসিটাই প্রয়োজন। কারণ হাসলে যে তার গালে টোল পড়ে। মনে চায় তার গালের ওই টোলে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু আফসোস তা পারমু না। কারণ হলো আমি সেই টোল থেকে অনেক অনেক বড়। আমার রিমিকে খুবই ভালো লাগে সেই প্রথম দিন থেকেই। আজকে 3 দিন হলো রিমির সাথে আমার পরিচয়। রিয়ার সাথেও ওই 3 দিনের পরিচয়। কিন্তু তাদের দেখলে বোঝাই যায় না যে তারা মায় 3 দিন হলো পরিচিত হয়েছে। এসব ভাবতে ভাবতে চলে আসলাম বন্ধুদের কাছে। তারপর আড্ডা দিতে শুরু করলাম। আমি তারপর বল তোরা কেমন আছিস? রাকিবহ ভাই তুই কথাই বলিস না। নিলয় হারে বেটা ভালো আছি সবাই শুধু রাকিব বাদে। তুই কেমন আছিস? আমি আরে শালারা আমি তো ভালোই থাকি সব সময়। আর রাকিব তোর কি হইছে? রাকিবহ তুই কালকে আমারে ফান্দে ফালাইয়া 1060 টাকা উধাও করলি কেন? আমি আরে ভাই আমি কি সাধে তোর আর মুনিয়ার সেটিং করাই নাকি? এই খাওয়াটার জন্যই তো করি তাই না? নিলয় আচ্ছা এসব বাদ দিয়ে এখন বল যে রিয়ার সাথে মেয়েটাকে। আমি ওটা তোদের ভাবি। আর রিয়ার বান্ধবী। রাকিবহ ভাবি মানে বুঝলাম না রে। আমি আরে আমার ভাই ওটা আমার হবু বউ। আর আমার বউ মানে তোদের ভাবি। রাকিবহ আরে বাহ্ ভালো তো, তোর বিয়া ঠিক করা আছে আর আমাদের বলিস নাই। আমি আরে বেটা ওই মাইয়া নিজেও জানে না যে আমি ওর হবু স্বামী। রাজ আরে ভাই নীল ফাইজলামি বাদ দিয়া কনা উইটাকে। আমি আরে ওটা রিয়ার ফ্রেন্ড। নিলয় ভাই নীল তোর সাথে কিন্তু সেই মানাবে। আমি হুম্মম ভাই তোরা যখন বলছিস মানাবেই তো। রাকিবহ মেয়েটার নামই তো বললি না। আমি রিমি। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম সবাই ক্লাস করতে। ক্লাস করে যে যার মতো বাসায় চলে যাব এমন সময় মনে পড়ল রিয়ার কথা। রিয়া তাকে সাথে করে নিয়ে বাসায় যাইতে কইছে। চলে আসলাম গেইটের সামনে। এমন সময় আননোন একটা নাম্বার থেকে ফোন আসে। আমি হ্যালো কে বলছেন? ওপাশ থেকে আমি রিয়া, কই তুই? আমি গেইটের সামনে তোর জন্য অপেক্ষা করছি। রিয়া 2 মিনিট দাঁড়া। ফোনটা কেটে গেল। আর আমি বসে থাকলাম বাইকের ওপর। এমন সময় রিয়া আসল। রিয়া কিরে? আমি তোর আসতে এত সময় লাগলো কেন? রিয়া হারে তোর ডিপার্টমেন্টের কাছে থেকে আসতে সময় লাগলো। আমি আমার ডিপার্টমেন্টে কেন? রিয়া হারে তোর জন্যই গেছিলাম। আমি ও এখন চল। রিয়া দ্বারা রিমি আসুক। আমি কেন? রিয়া রিমি আমাদের সাথে যাবে তাই। আমি ও তারপর রিমি আসল, আর আমি তাদের নিয়ে বাসায় চলে আসলাম। পরিবারের অবহেলা 2 পার্ট 7+8 লেখকসাড রিয়াক্টর নীল মেহেরাজ। তারপর আমি রিয়া ও রিমিকে নিয়ে বাসার দিকে চলে আসলাম। রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে রিমির বাসার দিকে চলতে লাগলাম। রিমিকে বাসায় দিয়ে যাওয়ার সময় রিমি বলে উঠল,
রিমি আচ্ছা আপনি কি সব সময় এমন চুপচাপ থাকেন? আমি না। আমাকে দেখে কি তাই মনে হয়? রিমি হুম্মম সেরকমই। আমি প্রথম দিনের কথা হয়তো মনে নাই। তাই বলেন আমি কেমন? রিমি আমি এত সহজে কোনো কিছু ভুলি না। আমি তাহলে কেন বললেন এই কথা? রিমি এমনি। কোনো কথা বলছিলেন না তো তাই বললাম। আমি রিমি আচ্ছা আমি কি আপনার বড়? আমি না কোনো দিক দিয়েই বড় হবেন না। রিমি তাহলে আমাকে আপনি আপনি করে বলেন কেন? আমি এমনি বলি। রিমি আজকে থেকে আমাকে আর আপনি বলবেন না। আমি কেন? রিমি আমি আপনার ছোট তাই। আমি ওকে। তারপর আমি রিমিকে বাসায় পৌঁছাই দিয়ে আসলাম। বাসায় এসে গোসল সেরে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমালাম। বিকেলে ঘুম থেকে উঠে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাসায় এসে পড়াশোনা, খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। প্রতিদিন কলেজ যাওয়া, রিয়া আর রিমিকে বাসায় নিয়ে আসা, আড্ডা দেওয়া ইত্যাদির মধ্য দিয়ে দিনকাল ভালোই চলছে। যত দিন যাচ্ছে তত রিমির প্রতি ফুটবল হয়ে পড়ছি। এখন প্রায় সব সময় রিমি কথা মনে পড়ে। রিমিও মনে হয় আমাকে ভালোবাসে না হলে প্রতিদিন আমার সাথে, আমার বাইকে করে বাসায় যায় কেন? কলেজে বসে বসে এইসব চিন্তা করছি। এমন সময় রিমি এসে বলল, রিমি কেমন আছেন? আমি ভালো তুমি কেমন আছো? রিমি হুম্মম ভালো। আচ্ছা রিয়া কই? আমি রিয়া তো আজকে কলেজে আসে নাই। রিমি কেন? আমি বাবা, মা, আর রিয়া আমার আন্টির বাসায় গেছে। রিমিও তা আসবে কবে? আমি বিকেলের দিকে আসবে। রিমি আমি হুম্মম এল। রিমি আচ্ছা আমি এখন যাই ক্লাস আছে। আমি ওকে। কলেজ ছুটি হয়ে গেছে আমি গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিমি আসল। আর আমাকে বলল, রিমি আজকে তো রিয়া নাই তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আমি সরি আমার মনে ছিল না। আচ্ছা আমি যাই। রিমি আচ্ছা যান। তারপর আমি রিমির থেকে একটু দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে পড়লাম। এদিকে রিমি একা একা বলতেছে, শালা নীলের বাচ্চা, একটা খারাপের হাড্ডি। তোর বোন নাই তো কি হইছে আমারে নিয়ে গেলে কি হতো? ভাবছিলাম আজকে তোরে কমু যে আমি তোরে ভালোবাসি। আর শালায় আমার এক কথাতেই উধাও হইয়া গেল। একা একা দাঁড়িয়ে থেকে এসব কথা বলছে রিমি। এমন সময়ে নীল আমাকে বকা দিচ্ছ কেন? রিমি চমকে উঠে কে? আমি। রিমি আপনি। আপনি না চলে গেলেন। আমি না যাইনি। আড়ালে থেকে তোমার কথা শুনছিলাম। রিমি তা আমার কথা কি শুনছেন? আমি যা বলছো তাই। রিমি আসলে লজ্জা পেয়ে। আমি থাক আর কিছু বলতে হবে না। বাইকে উঠো। রিমি হুম্মম। তারপর আমি আর রিমি বাইকে লর বাসায় যাচ্ছি। আমার বাসার সামনে এসে পড়লাম এক বিপদে। পরিবারের অবহেলা 2 পার্ট 8 লেখকসাড রিয়াক্টর নীল মেহেরাজ। তারপর আমি আর রিমি যখন কলেজ থেকে বাসার দিকে আসতেছিলাম, তখন আমার বাসা থেকে রিমির বাসার দিকে যাই এমন সময় দেখি আমার বাবা, মার আর রিয়া বাসায় আসতেছে। আর তারা আমাকে আর রিমিকে দেখে নেয়। আমিও তাদের দেখে একটু জোরে বাইকে চালাতে শুরু করছি মাই এমন সময় রিমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমাকে জড়িয়ে ধরল। এটাও আমার বাবা, মা আর রিয়া দেখে ফেলছে। আমার চোখের সাথে বাবার চোখ সরাসরি হওয়াতে আমি তাড়াতাড়ি রিমিকে নিয়ে রিমিদের বাসার দিকে চলে আসলাম। রিমিকে তার বাসায় নামাই দিয়ে আসার সময় বলল, রিমি এত জোরে বাইক চালালেন কেন? আমি না মানে। রিমি থাক আর বলতে হবে না আমি বুঝতে পারছি। আমি কি বুঝছো? রিমি যা বুঝছি তাই। আমি ওকে ভালো। বাই চলে গেলাম। রিমি বাসায় আসেন। কফি বা চা খেয়ে যান। আমি আমার বাসায় বাবা ঝাড়ু নিয়ে বসে আছে কফি খাওয়াবে বলে। অস্পষ্ট ভাবে। রিমি কি বলেন বুঝি না। আমি কিছু না বাই। রিমি ওকে। বাসার দিকে আসতেছি। আজকে পথটাও যেন খুবই তাড়াতাড়ি শেষ হচ্ছে। 10 মিনিটের রাস্তা যেন 2 মিনিটেই চলে আসলাম। বাসার ভিতরে প্রবেশ করা মাত্রই মা বলতে শুরু করল, মাহ বাবা নীল আপনি আজকাল ভালোই আকাশে উড়ছেন তাই না? আমি আরে মা আকাশে উড়ে পাখিরা। আমি কি পাখি নাকি যে আকাশে উড়ব? এরই মধ্যে বাবা বলল,
বাবা হারে রিয়ার আম্মু ওইটা পাখি না বাইকে উড়ছে। মা হো ও সরি সরি আমার ভুল হইছে। বাবা তা বাবা আপনি কত দিন ধরে বাইকে উঠছেন? আমি তোমরা যা ভাবছো তা নয় আসলে। বাবা থাক আর কিছু বলতে হবে না। আমি এত কিছু শুনতে চাই না। আমি এই রিয়া তুই কিছু বল। রিয়া হুম্মম বলতাছি। বাবা ওদের দুজনে বিয়ে দিয়ে দাও। ছেলে তো আর ছোট না। ছেলে এখন বাইকে মেয়ে নিয়ে ঘুরে। মা ছেলে যখন বড় হইছে বিয়ে দিয়েই দাও। বাবা তা মেয়ের বাসার ঠিকানা দে। আমি জানি না। রিয়া প্রতিদিন বাসায় পৌঁছাই দেওয়ার বাসার ঠিকানা জানো না। আমি ওরে রিয়া মুটকি তুই তো ওরে বাসায় দিয়ে আসতে বলছিস। রিয়া মটকি বলিস আমাকে তাই না? বাবা আরে ঝাড়ু দিয়া দুইটা দাও এমনি সব বলে দিবে। বাবা তাই করি। তারপর ঠিকানা নিয়ে মেয়ের বাসায় বিয়ার প্রস্তাব নিয়ে যামু। আমি বাবা আমার বিয়ার বয়স হয়নি তো। আর আমি কেবল মায় অনার্সে পড়ি আমার স্বপ্নটা আগে পূরণ করি। বাবা বিয়ের পরে করিস এখন বাসার ঠিকানাটা দে। না দিলে ঝাড়ু দিয়া দুইটা দিমু। বসে আছি নিজের রুমে। আর ভাবতেছি কি থেকে কি হলো। বাসার ঠিকানা তো দিলাম। এখন কি যে হবে। কি থেকে কি হলো। এমন সময় রিয়া আমার রুমে এসে বলতে লাগলো। রিয়া ব্রো কেমন বাস দিলাম। আমি তুই কেন এমন করলি রে? রিয়া হারে আমার বড় ভাই তেরো সাথে কলেজ যাইতে ভালো লাগে না তাই এমন করলাম। আর তোর বিয়ার পর রিমির সাথেই কলেজ যামু। আমি আচ্ছা বুঝলাম। আমাকে বললেই তো তোকে আর নিয়ে যাইতাম না। আর রিমি কি রাজি হবে আমাকে বিয়া করতে? রিয়া হবে মানে হইছেই তো। আর এটা আমাদের প্ল্যান ছিল। আমি কি কছো বুঝি না। রিয়া হারে আজকে বেড়াতে যাওয়ার তারপর রিমি তোকে জড়িয়ে ধরছে এগুলোই। আমি কি? রিয়া হুম্মম। রাতে খাবার টেবিলে। বাবা তা নীল আগামী শুক্রবার তোমার বিয়া। আজকেই রিমিদের বাসায় বিয়ার কথা পাকাপাকি করে আসলাম। আমি কি রিমির পরিবার রাজি হইছে আমার মতো বেকারের সাথে বিয়া দিতে? বাবা হুম্মম হইছে। আমি বিয়ার পর বউকে কি খাওয়ামু? মা তা তোর চিন্তা করা লাগবে না। আমি তাই নাকি? বাবা হুম্মম। কথাগুলো শুনে একটু খাবার খেয়েই নিজের রুমে চলে আসলাম। আর ভাবতেছি হাসব নাকি কাঁদব। এত অল্প সময়ে কি করে সব পাল্টে গেল। আজ থেকে 2 দিন পর নাকি আমার বিয়ে। রাতে চিন্তায় আর ঘুম আসল না। অনেক কষ্ট করে রাত 3টার সময় একটু ঘুমালাম। সকাল 8টার সময় রিয়া আমাকে ঘুম থেকে ডাক দিল। পরিবারের অবহেলা 2 পার্ট 9+10 স্যাড রিয়াক্টর নীল মেহেরাজ। সকাল 8টায় রিয়া আমাকে ঘুম থেকে জাগালো। আচ্ছা আপনারাই বলেন তো রাত 3টায় ঘুমালে কিভাবে এত সকালে ঘুম থেকে উঠা যায়? কি আর করার ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে কলেজের দিকে যাবার জন্য বের হব এমন সময় আম্মু বলল। আম্মু কিরে কই যাস? আমি সকাল বেলা শ্বশুর বাড়ি যাই। আম্মু তাই আচ্ছা যাইতাছস যখন রিয়াকে সাথে করে নিয়ে যা। আমি পারবো না। আর আমি কলেজে যাচ্ছি। আম্মু আজকে আর কলেজে যাওয়া লাগবো না। আমি কেন? আম্মু আজকে রিমিকে নিয়ে শপিং করতে যাব তাই। আমি কি করব? তোমরা যাও না শপিং করতে আমারে এর মধ্যে টানতাছ কেন? আম্মু তোর বিয়ার শপিং তো তুই করবি। আমি আমার টাকা নাই তাই আমি যামু না। আম্মু ও আমি হুম্মম। আম্মু নে ধর। টাকা দিয়ে। আমি কি করব টাকা দিয়ে? আম্মু তোর বউকে নিজের পছন্দ মতো কিছু কিনে গিফট করিস। আমি এখন বল কখন তোমরা শপিং এ যাবা? আম্মু তোমরা না। তুই, রিয়া ও রিমি যাবি শপিং করতে। আমি কেন তোমরা যাবা না শপিং করতে? আম্মু তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর যাবার সময় তোর বাবার কাছে থেকে আরো টাকা নিয়ে যাস। আমি ওকে। একটু পর আমি আর রিয়া বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য শপিং এ যাব। আমি আর রিয়া রিমির বাসায় থেকে রিমিকে নিয়ে চলে আসলাম শপিং এ। তারপর শপিং করলাম 3 জনে মিলে। আমি রিয়া ও রিমি থেকে লুকিয়ে রিমির জন্য একটা গিফট নিলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বাসার দিকে আসলাম। এবার আমাদের বাসায় প্রথমে আসলাম। সেখানে রিয়াকে নামিয়ে দিয়ে রিমি নিয়ে তার বাসার দিকে চলে গেলাম। রিমি বাসার আগে একটা সুন্দর লেক রয়েছে আমি কোনো কথা না বলে সেই লেকের কাছে বাইক নিয়ে চলে গেলাম।
রিমি এখানে আসলেন যে? আমি কিছু কথা বলার ছিল। রিমি কি কথা? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? নাকি বাসার কারণে হ্যাঁ বলেছ? রিমি আমি আপনাকে নিজে থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। ও আচ্ছা তোমার কোন কালার প্রিয়? রিমি কেন? আমি আগে বলো তারপর বলছি। রিমি গোলাপি কালার। আমি গুড। রিমি গুড কেন? কারণ আমারও এটাই প্রিয় কালার। রিমি আসলে আমার নীল কালার। মজা করে। ও রিমি আচ্ছা চলেন বাসায় যাই। চলো। তারপর রিমিদের বাসার সামনে চলে আসলাম। তারপর রিমি একটা কথা বলবো। রিমি হুম্মম বলেন। তোমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম গোলাপি কালারের। রিমি তুমি কি ওটা নিবে? রিমি নিব না মানে ওটা আমার প্রিয় কালার। তাহলে তখন বললে যে নীল কালার। রিমি এমনি বলছিলাম। এই নাও। আর বিকেলে তুমি এটা পরে রেডি থাইকো বাহিরে ঘুরতে যাব। রিমি ওকে। তারপর আমি রিমিকে তার বাসায় নামাই দিয়ে নিজের বাসায় চলে আসলাম। ভালো লাগলে আমাকে আপনার ফ্রেন্ড বানাতে পারেন। পরিবারের অবহেলা 2 পার্ট 10 লেখক নীল মেহেরাজ। তারপর আমি রিমিকে তার বাসায় নামাই দিয়ে আমি নিজের বাসায় চলে আসলাম। নিজের বাসায় এসে ঘুম দিলাম। বিকাল 3টায় ঘুম থেকে উঠলাম। তারপর গোসল করে কিছু হালকা খাবার খেয়ে বাইকটা নিয়ে চলে আসলাম রিমির বাসার সামনে। বাসাটা বাহিরে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। বাসার সামনে দাঁড়িয়ে তাকে ফোন দিলাম। হ্যালো কই তুমি? রিমি এই তো রেডি হচ্ছি। আপনি কই? তোমার বাসার নিচে। রিমি আপনি একটু ভিতরে আসেন তো। আমি ভিতরে যাব কেন? রিমি আরে আসেন আগে পরে বলছি। ওকে। তারপর আমি বাসার কলিং বেলটাতে চাপ দিলাম। একটু পর একটা মেয়ে দরজা খুলে দিল। মনে হয় রিমির ছোট বোন। আমাকে সে বলল। মেয়েটা কাকে চাই? আমাকে চিনো না আর তোমার নাম কি? মেয়েটা না তো আপনাকে চিনতে পারলাম না তো। আর আমার নাম নিঝুম, ইশরাত জাহান নিঝুম। তুমি কি রিমির ছোট বোন? নিঝুমও হুম্মম। আমি তোমার হবু দুলাভাই। নিঝুমও আপনি নীল। হুম্মম। নিঝুমও আপনি বাহিরে কেন ভিতরে আসেন? হুম্মম। তারপর ভিতরে গেলাম। কিছু মানুষও আসছে। আর মায়ে একদিন বাকি বিয়েতে। বাসাটা আমাদের বাসার থেকে একটু বড়। অনেক সুন্দর করে সাজানো। চারদিকে নানা ধরনের শোপিস দ্বারা সাজানো। আমি দাঁড়িয়ে আছি দেখে নিঝুম বলল। নিঝুমও দাঁড়িয়ে আছেন যে বসেন না কেন? হুম্মম বসতেছি। নিঝুমও আমি আপু ও মাকে ডাকতেছি। ওকে। তারপর রিমি ও তার মাকে ডেকে দিল নিঝুম। আসসালামু আলাইকুম শাশুড়ি। কেমন আছেন? শাশুড়ি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো তুমি কেমন আছো বাবা? জি ভালো। রিমি মা ওনাকে কিছু খাইতে দাও। শাশুড়ি ওকে দিচ্ছি। শাশুড়ি চলে গেল খাবার আনতে। আচ্ছা আর কতক্ষণ লাগবে? রিমি আমি রেডি হচ্ছি। আমাকে কেমন লাগছে বলেন তো? তো রিমির দিকে ভালো মতো দেখিনি। রিমিকে দেখতে পুরাই স্বর্গের অপ্সরীদের মতো লাগছে। আর আমার দেওয়া শাড়িটা পরে আছে। হাতে হালকা কাচের চুড়ি পরছে। কপালে ছোট্ট একটা গোলাপি কালারের টিপ। তার চোখ আগে থেকেই অনেক সুন্দর তাতে আবার কাজল দিছে। ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। কিন্তু তার শাড়ির কুচিগুলো কেমন যেন লাগতেছে। কোনো কিছু না ভেবে, আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে রিমি কুচিতে হাত দিলাম। তারপর কুচিটা ঠিক করে দিতে গিয়ে পেটে হালকা টাচ লাগলো। আর ওপরে তাকিয়ে দেখলাম যে সে চোখ বন্ধ করে নিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে তার চোখ থেকে হালকা কাজল নিয়ে তার পেটে লাগিয়ে দিলাম। যাতে করে কারো নজর না লাগে। তারপর আমি যেই উঠতে যা এমন সময় কারা যেন হেসে উঠল। তো লজ্জায় শেষ। পাশে তাকিয়ে দেখি যে শাশুড়ি ও শালিকা সহ আরো অনেকেই হাসছে। আর রিমি তো লজ্জায় চোখ বন্ধ করে আছে। শাশুড়ি কি হলো এতক্ষণ এখানে? নিঝুমও ফ্রিতে মুভি দেখা হলো আর কি। রিমি মা তোমাকে না খাবার আনতে বললাম। শাশুড়ি নিয়ে আসছি তো। রিমি তাহলে তুমি যাও তো আমার লজ্জা লাগছে। শাশুড়ি ওকে।
হাসতে হাসতে চলে গেল। তারপর আমি একটু মিষ্টি খেয়ে চলে আসলাম রিমিকে নিয়ে ঘুরতে। এখন আমি আর রিমি একটা লেকের পাড়ে হাঁটতেছি। হঠাৎ করে রিমি আমার হাত ধরে ফেলল। আমি কিছুই বললাম না। রিমি বলতে লাগলো, রিমি বাসায় অমন করলেন কেন? আমি কেমন করলাম? রিমি ওই আমার কুচিতে হাত দিলেন। আমি কুচিটা বাঁকা ছিল তাই সোজা করে দিচ্ছিলাম। রিমি তাই বলে সবার সামনে। আমি খেয়াল ছিল না। রিমি ও আর আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। আমি তাই। আচ্ছা তুমি আগে বলো নাই কেন তোমার বোন আছে? রিমি এমনি। আমি এতক্ষণ রিমি আমার হাত ধরেই কথা বলছিল। সন্ধ্যা হয়ে আসছিল তাই দেরি না করে আমি আর রিমি আর একটু ঘুরে ফুসকা খেয়ে রিয়ার জন্য ও নিঝুমের জন্য ফুসকা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসার সময় নিঝুমের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম। কিন্তু রিমিকে বলি নাই এটা কার জন্য। আমি রিমিকে বললাম যে সে যেন নিঝুমকে এখানে মানে বাসার বাহিরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর নিঝুম আসল। নিঝুমও দুলাভাই। আমি শালি। পিছন থেকে রিমি বলল, রিমি চিল্লাও কেন তোমরা? আমি না এমনি। নিঝুম এগুলো তোমার জন্য। শাড়ি আর একটা ফুসকার প্যাকেট দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। তারপর রিয়াকে ফুসকার প্যাকেট দিলাম। রিয়া তো খুব খুশি হইছে ফুসকা পেয়ে। শুধু আজকে না আরো অনেক দিন তার জন্য আমি ফুসকা নিয়ে আসছি আর সে এমন খুশি হইছে। আমি আমার রুমে শুয়ে আছি এমন সময় একটা রং নাম্বার থেকে ফোন আসে। আমি পিক করলাম। আমি হ্যালো। ওপাশে আমি নিঝুম। আমি ও শালি। নিঝুমও হুম্মম। দুলাভাই শাড়িটা কিন্তু সেই হইছে। আর ফুসকার জন্য UUMMMHHHH। আমি গুড। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। রিমির কাছে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু আগে আমি আর রিমি 2 রাকাত নামাজ পড়লাম। এখন দুজনে বসে গল্প করছি। 5 ঘন্টা আগে আমাদের বিয়ে হইছে। পরিবারের অবহেলা 2। পার্ট 11+12। লেখক নীল মেহেরাজ। আজকে আমার আর রিমির বিয়া হয়েছে। আমরা 2 রাকাত নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করলাম। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই কাটল। তারপর হঠাৎ করে সব উল্টা পাল্টা হয়ে গেল। একদিন রাকিব ফোন করে বলল যে মুনিয়ার সাথে না তার আবার ঝগড়া লাগছে। তাই আমাকে নাকি আবার তার সমাধান করতে হবে। তাই আমাকে আবার মুনিয়ার বাসায় যাইতে হবে। আমি গেলাম মুনিয়াদের বাসায়। আমি তোমাদের কি হইছে বলতো? মুনিয়া সব বলবো ভিতরে আসেন তো আগে। আমি পরে একদিন যাবনি। এখন বল কি হইছে? মুনিয়া আমি কলেজে একটা ক্লাসমেটের সাথে কথা বলছিলাম তাই এত কিছু হলো। আমি ক্লাসমেট ছেলে নাকি মেয়ে ছিল? মুনিয়া ছেলে। আমি তাহলে তো রাকিবের এবার দোষ নাই। কারণ কোনো বফ চায় না যে তার গফ কোনো ছেলের সাথে কথা বলুক। যদিও কথা বলে তাহলে তা সহ্য করা খুবই কষ্টকর। মুনিয়া আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। আপনি ওকে যে বলেন বিকেলে দেখা করতে। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। বলেই মুনিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম বাসায়। তারপর হলো বিপদ। বাসায় আসার সাথে সাথে রিমি আমাকে আমাদের রুমে ডাকলো। আমিও গেলাম। তারপর রিমি বলল, রিমি কত দিনের রিলেশন? আমি কার রিলেশন কত দিনের বুঝলাম না তো। রিমি থাক আর মিথ্যা বলতে হবে না। আমি সব দেখছি। আমি ধুর্র কি দেখছো বলো তো? রিমি আমার বলতেও লজ্জা লাগছে। আপনি এমন আগে জানলে আপনার সাথে বিয়া তো দূরের কথাও বলতাম না। আমি আমার সাথে কেন এমন করছো কি হয়েছো বলো তো? রিমি শুনতে চান তাহলে আসুন। তারপর রিমি আমাকে বাবা, মা, আর রিয়ার সামনে নিয়ে গিয়ে যেটা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রিমি বাবা, মা আপনাদের ছেলে পরকীয়ায় জড়িত আছে। আমি রিমি এগুলা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? রিমি বাবা, মা দেখুন। মোবাইলে কি যেন দেখালো। বাবা ছি 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 তোকে আমার সন্তান বলতেও ঘৃণা হচ্ছে। আমি কি করলাম আবার? মা আমাকে 4টা চড় দিয়ে তুই এখনই আমার এই বাড়ি থেকে চলে যা। আর কোনো দিন এই বাড়িতে আসবি না। বাবা তাড়াতাড়ি বের হয়ে যা।
তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমি কি করেছি আমি সেটা বলবে তো? রিয়া হেই দেখ। মোবাইলটা দেখিয়ে। আমি তোমরা যা ভাবছো তা নয়। বাবা তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তাড়াতাড়ি বের হয়ে যাই এই বাড়ি থেকে। আমি শুধু এই মেয়েটার জীবন নষ্ট করলাম। রিমিকে দেখিয়ে। আমি যাব না আমি এই বাড়ি থেকে। আর কোথায় যাব আমি? মা তোর যেখানে খুশি সেখানে যা। বলে আমাকে বাসার গেটের সামনে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আমি এত রাতে কই যাব আমি? আর আমার কথাটা শুনো একবার। কেউ কোনো ওর দিল না। আমি চিন্তা করছি রিমির ফোনে ছবিটা আসল কোথা থেকে। আর ছবিতে যা দেখছে সব মিথ্যা। পরিবারের অবহেলা 2 পার্ট 12 লেখক নীল মেহেরাজ। রিমি আমার বাবা মাকে যে পিকগুলো দেখিয়েছে সেগুলো হলো মুনিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করার পিক। হঠাৎ করে ফোনের শব্দে আমার ভাবনার ঘোর থেকে বাস্তবে ফিরলাম। তারপর ফোনের দিকে তাকিয়ে দেখি রাকিব ফোন দিছে। আমি হে বল। রাকিব কেমন আছিস? আমি ভালো তুই? রাকিব হুমম আছি কোনো মতে। আর এতক্ষণ ফোন তুলিসনি কেন? আমি খেয়াল করিনি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আর এদিকে সকালও হয়ে গেছে। তারপর আমি গিয়ে নামাজ পড়ে আসলাম। বাসায় এসে রান্না করে খেয়ে গেলাম সিএনজি চালাতে। আজকে কেমন যেন লোকজনের ভিড় নেই। রাস্তায় কেন জানি ফাঁকা ফাঁকা। অনেকক্ষণ ধরে বসে আছি সিএনজি নিয়ে। কেউ আসছে না। 1012 মিনিট পর একজন ভদ্র মহিলা আসলেন। আর বললেন অমুক জায়গায় যাইতে। আমিও তাকে নিয়ে যাচ্ছি ওই জায়গাতে। মহিলাটির বয়স আমার মায়ের মতোই হবে। এমন সময় দেখি তিনি ফোনে যেন কার সাথে কথা বলল। মহিলাটির হাতে একটি কিসের যেন ব্যাগও ছিল। আমি তাকে জায়গা মতো ঠিকানায় পৌঁছাই দিলাম। তারপর মহিলাটি বাসার ভিতরে চলে গেল। বাসাটা দেখতে অনেক বড়। তারপর আমি যেই চলে আসতে যাব তখনই দেখলাম যে মহিলাটির ব্যাগটি ছেড়ে চলে গেছে। তারপর আমি ব্যাগটি নিয়ে বাসার ভিতরে যাই। গিয়ে তো আমি যেন আকাশ থেকে পড়লাম। বাসাটা দেখতে অনেক সুন্দর। আর ভিতরের সব জিনিসপাতি বাহিরের দেশ থেকে আনা। আমাকে দেখে মহিলাটি বলল। মহিলাটি আরে তুমি এখানে? আমি জি। আসলে আপনি সিএনজিতে এই ব্যাগটি ফেলে আসছিলেন? মহিলাটি ও ও, ও। আমি জি। আচ্ছা আমি তাহলে আসি এখন। মহিলাটি বাবা তুমি কি জান এই ব্যাগটাতে কি আছে? আমি না তো। মহিলাটি দেখো। কিছু ছবি বের করে আর অনেকগুলো টাকা। আমি তো ছবিগুলো দেখেই অবাক। কারণ ছবিটা ছিল রাকিবের। তারপর আমি বললাম। আমি এটাকে। মহিলাটি বাবা এটা আমার একমায় ছেলে। আমি ও ও তা সে এখন কোথায়? মহিলাটি আজকে থেকে 7 বছর আগে সে বাড়ি থেকে চলে গেছে। আমি আচ্ছা আমাকে বলা যাবে কেন সে বাড়ি থেকে চলে গেল? মহিলাটি হুমম বাবা। তারপর সে আমাকে সব খুলে বলল। যা আপনাদের বলা যাবে না। আমি ও ও আচ্ছা। আমি বললাম না যে আমি রাকিবকে চিনি। মহিলাটি আচ্ছা কথা তো অনেক হলো। তোমার নামি ঠিকানা কিছু বল। আমি আমার জীবন কাহিনী অন্য রকম। মহিলাটি বলো দেখি কেমন। তারপর আমি আমার সব কষ্টগুলো মানে কথাগুলো বললাম। আমার জীবনের কাহিনী শুনে তিনিও কান্না করলেন। তারপর বলল। মহিলাটি বাবা তোমাকে একটা কথা বলবো। আমি হুমম বলেন। মহিলাটি তুমি আমার ছেলের মতো। তুমি আজ থেকে আমার সাথে এ বাড়িতে থাকো না বাবা। আমি না আমি থাকতে পারবো না। আর আমাকে যেতে হবে আজকে এটাই দিনের প্রথম ভাড়া ছিল। আমাকে আরো ভাড়া মারতে হবে। মালিককে টাকা দিতে হবে। মহিলাটি তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন সিএনজি চালাও? আমি কোনো চাকরি নাই তো তাই। মহিলাটি আমার অফিসে তুমি জয়েন করবা। আমি আসলে আমার কাগজপাতি গুলো নাই যে। মহিলাটি ওগুলো লাগবে না তোমার। আমার তোমার মতো একটা বিশ্বস্ত লোক লাগবে। আমি কিন্তু। মহিলাটি কোনো কিন্তু না আর এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। আমি আচ্ছা। তারপর আমি সিএনজিটা গ্যারেজে জমা দিয়ে সব কাপড় চোপড় নিয়ে মহিলাটি মানে আন্টিটির বাসায় আসলাম। তিনি আসলেই খুব ভালো মানুষ। তারপর তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন যেটার 4 দেয়ালে শুধু রাকিব এরই ছবি।
আর আমাকে রাকিবের ঘরেই থাকতে দেয়া হলো। তারপরের দিন থেকে আমি অফিস করা শুরু করলাম। ভালোই কাটছে এখনকার দিনগুলো। কিন্তু আন্টি, মহিলাটিকে আন্টি বলি, প্রতিটি রাতেই রাকিবের জন্য কান্না করে। আর রাকিবের বাবাও বেঁচে নাই। আর কিছু দিন পর রাকিবের জন্মদিন, তাই ভাবলাম তার জন্মদিনের গিফট হিসেবে তার মাকে উপহার দেই। তাই ফোন করে রাকিব সহ ওর বউকে আসতে বললাম ঢাকাতে। রাকিব বিয়ে করছে মুনিয়াকে। তারপর আবার কাজে মন দিলাম। প্রতি রাতে মনে পড়ে রিয়া, রিমি, বাবা মাকে। কিন্তু কোন মুখ নিয়ে যাব সেখানে? তারা তো আমাকে অনেক বড় অপরাধী মনে করে। আজকে রাকিবের জন্মদিন, আর এখানে মানে আন্টির বাসাও সাজানো হয়েছে অনেক সুন্দর করে। আন্টিকে বললাম, আমি আন্টি বাসাটা সাজানো কেন? আন্টি আজকে যে আমার ছেলে রাকিবের জন্মদিন। আমি আজকে একটা সারপ্রাইজ দিব আপনাকে। আন্টি কি সাইপ্রাজ বাবা? আমি সন্ধ্যায় দেখতে পাবেন। আন্টি ওকে। একটু পর সন্ধ্যা হবে আর রাকিব ও মুনিয়ার আসার সময় হইছে। তাই আমি তাদের আনতে বাস স্ট্যান্ডে গেলাম। তারপর তাদের নিয়ে বাসায় আসলাম। এটা নাকি আন্টির নতুন বাসা, তাই রাকিব চিনতে পারেনি। তারপর রাকিবের চোখে কাপড় বেঁধে নিয়ে আসলাম বাসার ভিতরে। চোখের কাপড় খোলার সাথে সাথে তো রাকিব অবাক। পরিবারের অবহেলা 2 পার্ট 13+14। লেখক নীল মেহেরাজ। বাসার ভিতরে এসে রাকিবের চোখের কাপড় খোলার সাথে সাথে রাকিব তো অবাক। কারণ রাকিবের সামনে তার মা বসে আছে। কিন্তু তার মা একটু ব্যস্ত আছে, তাই রাকিবের মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাকিব আর মুনিয়াকে বাসার এক কোণে নিয়ে বসিয়ে রেখে আন্টির কাছে গেলাম। আমি আন্টি এখন কেকটা কাটতে হবে, সময় হয়ে এলো যে। আন্টি বাবা, আমি সবাইকে কিছু বলেই কেকটা কাটা শুরু করি। আমি ওকে। তারপর আন্টি বলতে শুরু করলো, সম্মানিত বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন আজকে কেন আমি আপনাদের এখানে ডেকেছি? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আজকে আমার একমাই ছেলের জন্মদিন। তাই আপনাদের ডাকা। তারপর কেক কাটার সময় হলো। আন্টি যেই কেক কাটতে যাবে তখনই আমি আন্টিকে বললাম, আমি সারপ্রাইজ নিবেন না? আন্টি, আরে আমার তো মনেই ছিল না। কোথায় তোমার সারপ্রাইজ? আমি ওয়েট করুন আর চোখ দুইটা বন্ধ করুন। আন্টি কেন? আমি চোখ বন্ধ করেন আগে। আন্টি ওকে। তারপর আমি রাকিবকে আন্টির সামনে এনে দাঁড় করিয়ে আন্টিকে বললাম, আমি আন্টি এবার চোখ খুলেন আর সামনে দেখেন। আন্টি হুমম। আন্টি যেই সামনে তাকিয়েছে তখন তো পুরাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আন্টি রাকিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কেউ চিনতে না পারলেও তিনি ঠিকই চিনতে পেরেছেন। কারণ মায়ের চোখ তো। তারপর আন্টি বলল, আন্টি বাবা, রাকিব তুই এতদিন কই ছিলি? রাকিব, এই জায়গাতে ছিলাম আম্মু। আন্টি বাবা, তুই এত স্বার্থপর কেমন করে হলি বল? আমার কথা তোর একবারও মনে পড়েনি? রাকিব, হুম্মম মা পড়ছে তো। আমি অনেকবার ঢাকাতে আসছিলাম। কিন্তু তুমি বাসা চেঞ্জ করছো তাই খুঁজে পাই না। আন্টি সমস্যার কারণে চেঞ্জ করা লাগছে বাবা। রাকিব, ওর সাথে কথা বলবে না। মুনিয়াকে দেখিয়ে, আন্টি ওটা কে রে? আমি আপনার ছেলের বউ। আন্টি ভারী মিষ্টি তো দেখতে। তা তোমার নাম কি মা? মুনিয়া, জি মা, জান্নাতুল মুনিয়া। পায়ে সালাম করে। আন্টি খুবই সুন্দর নাম। আমি আন্টি কেকটা আগে কাটা হোক, তারপর সব গল্প শোনা যাবে। আন্টি ঠিক বলছো বাবা। তারপর রাকিব, আন্টি, মুনিয়া, আমি মিলে কেকটা কাটলাম। আজকে সবাই অনেক আনন্দ করলাম রাতের বেলা। আমি, আন্টি, রাকিব, আর মুনিয়া একসাথে বসে গল্প করতেছি। এমন সময় বললাম, আমি আচ্ছা রাকিব, আমার বাসার সবাই কেমন আছে রে? রাকিব, তারা তো ভালোই আছে মনে হয়। তুই চলে আসার পর মাই একবার তোর বাসাতে গেছিলাম। আন্টি বাবা নীল, তোমরা একে অপরকে কত বছর ধরে চিন? আমি প্রায় 6 বছর। আন্টি এবার আমি কিন্তু আর তোমাদের কোথাও যাইতে দিব না। রাকিব ও মুনিয়াকে বলল। মুনিয়া, কেন মা? আন্টি কেন আবার? এটা তো তোমাদেরই বাড়ি। আমি আন্টি, ওরা আর কোথাও যাবে না। রাকিব, আচ্ছা তুই এখানে আসছি কেমন করে আর আম্মুর সাথে পরিচয় হলি কেমন করে? আমি সব পরিষ্কার করে বললাম।
রাকিব: আম্মু, নীল এখন কি করছে? আন্টি আমাদের কোম্পানিতেই চাকরি করছে। আমি: আন্টি কালকের পরের দিন থেকে রাকিব ও অফিসে যাচ্ছে তাহলে? আন্টি যদি ও চায় তাহলে। আমি: ওই চাক বা না চাক ওকে যেতেই হবে। তারপর আরো কিছুক্ষণ গল্প করে সবাই শুইতে গেলাম। পরের দিন আর অফিসে যাইতে পারলাম না। আজকে থেকে আমার সাথে রাকিব ও অফিসে যাবে। আমি বেতনও ভালোই পাচ্ছি। প্রতি মাসে প্রায় ৪৫,০০০ টাকার মতো। আন্টি আর মুনিয়া বাসায় থাকে। খুব ভালোই দিন কাটছে। আর প্রতি রাতে রিয়ার কথা ভেবে আর চোখের পানি ফেলে আমার রাত কাটছে। ঢাকাতে আসছি আজ ৪ বছর হতে চলল প্রায়। বাড়ি কথা মনে পড়তেছে খুবই। তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। সেই ভাবা সেই কাজ। পরের দিন সকালে আন্টিকে বলে আমি, রাকিব আর মুনিয়া তিনজনে মিলে চলে আসতেছি আমার বাড়ির দিকে। রাকিবের গাড়ি নিয়ে আসতেছি। বাসার সামনে এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পরে ছোট্ট একটা মেয়ে, প্রায় 23 বছর বয়স হবে হয়তো, দরজা খুলে দিল। আমি দেখে আর তার কথা শুনেই অবাক। পরিবারের অবহেলা 2। পার্ট 14। লেখক নীল মেহেরাজ। বাসার সামনে এসে কিছুক্ষণ কলিং বেল চাপার পর ছোট্ট একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমি তো তার কথা শুনেই অবাক। সে দরজা খুলে দিয়ে আমার দিকে তাকি বলল, সে কাতে ছাই। পিচ্ছি তাই কথা তোতলাচ্ছে। আমি কাউকে তো চাই না। তুমি কে? সে: আমি নীরি জান্নাত। আন্নিতে। আমি তো নীল। তুমি এই বাড়িতে কি করো? নীরি: এটা আমার দাদু বাতা। আমি তোমার দাদু বাসা মানে? নীরি: আমি এত বালিল মেয়ে। আমি: আচ্ছা বাদ দাও। আমি কি ভিতরে আসতে পারি? নীরি: না আন্নি, দালান, আমি তো আন্টিতে ডাক দেই। আমি: আচ্ছা। তারপর নীরি চলে গেল। আর এদিকে রাকিব বলল, রাকিব: নীল তুই বাসায় থাক, আমি একটু আসতেছি। আমি: কই যাবি? রাকিব: আরে অনেক দিন পরে আসলাম। তাই নিলয়দের সাথে দেখা করে আসি। আমি: আচ্ছা যা। রাকিব চলে গেল আর মুনিয়া আমার সাথে থাকল। এমন সময় রিমি বলে উঠল, রিমিকে আসছে নীরি। নীরি: আমি তো চিনি না। রিমি: দাঁড়া, আমি আসছি। তারপর রিমি এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। কোনো কথা না বলে দরজা খুলে দিল। আমি আর মুনিয়া ভিতরে চলে আসলাম। মুনিয়াকে দেখে রিমি আবার অবাক হলো। সেদিকে খেয়াল না করে ভিতরে গিয়ে সোফায় বসে পড়লাম আমি আর মুনিয়া। একটু পরে রিয়া আসলে আমাকে আর মুনিয়াকে দেখে বলল, রিয়া, কিরে, তোকে না এই মেয়েটার জন্য এই বাড়ি থেকে বের করে দিছিল? তাও আবার এই বাড়িতে আসছিস কেন, তাও এই মেয়েকে নিয়ে? আমি: কেমন আছিস রিয়া, সেটা তোর জানার প্রয়োজন নাই। তোর জন্য আমি রিমি কাছে আজ অপরাধী। রিমি: রিয়া, বাদ দে না। রিয়া: তুই চুপ থাক, আর সেদিন যদি ছবিটা না দেখাতি তাহলে তো জানতেই পারতাম না আমার ভাই এমন। সরি, তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে। রিমি: ওনাকে বকছিস কেন, উনি তো খুব ভালো মানুষ। নীলর্জ বেহায়ার মতো আবার এই বাড়িতে ফিরে আসছে। রিয়া: বুঝতে পারছি বাসায় তো বাবা মা নাই তাই আসছে, কিন্তু একটু পরেই তো বাবা মা চলে আসবে, তখন কি হবে? আমি: বাবা মা কোথায় গেছে রে? রিমি: সেটা কি আপনাকে বলতে হবে নাকি? রিয়া: এই ফালতু মেয়ে, তুই ওর সাথে কেন আসছিস, যা এখান থেকে। মুনিয়াকে বলল। আমি: রিয়া, মুনিয়াকে কিছু বলিস না। রিমি: তাকে বলবে কেন, সেই তো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর আপনি কেন আবার এই বাড়িতে ফিরে এসেছেন বলেন? আমরা তো সুখেই আছি। নাকি আবার আমাদের জীবনটা শেষ করে দিতে এসেছেন? আমি কি বলছো এগুলো? আমি তোমাদের জীবন শেষ করে দিতে এসছি? আমার ভাবতেই কেমন জানি লাগছে, বাবা মা থাকলে তোমরা আমাকে এভাবে বলতে পারতে না। এমন সময় বাবা বাসায় ঢুকে বলল, বাবা, ঠিকই বলছিস, আমি থাকলে ওরা এভাবে বলতে পারতো না। কারণ কি জানিস, আমি ওদের সাথে কথা বলার আগেই তোকে বাসা থেকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। মা, তুই এখনই ওই রাস্তার মেয়েকে নিয়ে এই বাসা থেকে চলে যা। আমি তোমরা কেউ মুনিয়াকে কিছুই বলবে না। মুনিয়া: আপনারা হয়তো ভুল করছেন। রিমি: তুই চুপচাপ থাক। আমি: মুনিয়া, একটু চুপ থাক প্লিজ। একটু পরই চলে যাব। রিমি: তাড়াতাড়ি যান। এমন সময় নীরি বলল, নীরি আম্মু, তুমি তাতে বকতো কেন?
রিমিকে বলল, রিমি মা তুমি রুমে যাও। আমি ওটাকে। রিমি এটা আমার মেয়ে। শুধু আমার মেয়ে। আমি তার মানে নিরি আমার মেয়ে। রিয়া তোর মেয়ে না, তুই ওকে ছবি না বলে দিলাম। আমি ওকে একটু কোলে নিই। রিমি রিয়া কি বলল শুনতে পাননি। আমি ও ও আচ্ছা। আর শুনো সবাই, আজকেও তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ভাবছিলাম যে আজকে আমাকে দেখে খুশি হবে। সেদিন আমাকে কিছুই বলতে দেওনি তোমরা। আজকে শুধু এটুকুই বলবো যে মুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম। আর সে আমাকে বড় ভাই মানে। রিমি আপনার কথা শুনতে ভালো লাগছে না, চলে যান তো। আমি ওকে চলে যাচ্ছি। আর মুনিয়া আমাকে ক্ষমা করে দিও। সবার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মুনিয়া আপনারা কেন এত বড় ভুল করলেন? রিয়া তোদের কথা শুনতে ভালো লাগছে না, চলে যা তো। আমি মুনিয়া চলো। তারপর আমি আর মুনিয়া চলে আসতে যাব এমন সময় রাকিব আসল আমাদের চলে যেতে দেখে বলল, রাকিব তোমরা চলে আসছো যে? আমি কাজ আছে চলো। রাকিব কি কাজ রে? আমি তুই যাবি কি না? রেগে বললাম। রাকিব বুঝতে পারছে আমি রেগে গেছি। দাঁড়া আমি একটু কথা বলে আসি ভাবি আর রিয়াদের সাথে। আমরা বাহিরে আছি, তুই আয়। রাকিব এখানেই থাক। রাকিব গিয়ে বাবাকে বলল, রাকিব কেমন আছেন কাকু? বাবা ভালো আছি, তুমি? আমিও জি ভালো। রিয়া রাকিব ভাইকে তো আর দেখাই যায় না। সেই যে গেলেন আর তো আসলেন না, বা ভাবিকে দেখালেনও না। রাকিব কি বল আমার বউকে দেখনি? রিমি না তো ভাইয়া। রাকিব কেন নীল বলে নি কিছু? মাহ না তো। রাকিব হো ও ও। আচ্ছা পরিচয় করে দেনি। এই মুনিয়া এদিকে আসে তো। মুনিয়া জি বলো। রাকিব এটাই আমার বউ মুনিয়া। মুনিয়া নীলের বাবা মাকে সালাম করল। আর বাড়ির সবাই তো অবাক। পরিবারের অবহেলা 2 পাঠ 15+16। লেখক নীল মেহেরাজ। রাকিবের বউকে দেখে বাবা, মা, রিয়া, রিমি সবাই তো অবাক। কারণ হলো মুনিয়াকে সবাই নীলের গফ ভাবে। এমন সময় রিয়া বলে উঠল, রিয়া কি এই নষ্টা মেয়েটা তোমার বউ? রাকিব কি বললা রিয়া? রিয়া হুমম এই মেয়েটার সাথে তো তোমার কলিজার টুকরা বন্ধুর সম্পর্ক আছে। রাকিব রিয়া তুমি মনে হয় ভুল করছো। রিমি রাকিব ভাই ভুল তো আপনি করছেন। রাকিব আমি তো কিছুই বুঝছি না। রিমি দাঁড়ান বুঝাচ্ছি। এই বলে সে মুনিয়া আর নীলের পিকটা দেখালো। রাকিব হো এইটা। আরে এটা তো কিছুই না, আমার সামনে কতবার এই রকম করে জড়িয়ে ধরেছে তার হিসাব নেই। রিমি তাহলে আপনি কেন ওই নষ্টা মেয়েকে বিয়ে করলেন? রাকিব ভাবি আপনারা অনেক বলছেন। আপনি কি জানেন নীলের সাথে মুনিয়ার কিসের সম্পর্ক? রিয়া হুমম জানি তো গফ বফের। রাকিব না না আপনাদের ধারণাটা একদমই ভুল। রিমি তাহলে কিসের সম্পর্ক? রাকিব তাদের মাঝে ভাই বোনের সম্পর্ক। রিয়া আর নীলের মাঝে যে সম্পর্ক, মুনিয়ার সাথেও সেই সম্পর্ক। রিয়া তাহলে জড়িয়ে ধরল কেন? রাকিব কেন ভাই বোনকে জড়িয়ে ধরতে পারে না? আর আমার আর মুনিয়ার প্রায় 3 বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক চলাকালীন আমাদের মাঝে অনেক কথা কাটাকাটি হতো। আর নীল সেই সমস্যার সমাধান দিত। শেষ যেদিন আমাদের ঝগড়া লাগে সেদিন মুনিয়া নীলকে জড়িয়ে ধরে কান্না করেছিল। আর আপনারা এটা নিয়ে পড়ে আছেন। একটা বারো সত্যিটা জানতে চাইলেন না। বাবা তুমি যা বললে তা কি সত্যি? রাকিব হুমমম। না হলে আমি কেন মুনিয়াকে বিয়ে করব বলেন? রিয়া সেটাই তো, মুনিয়া খারাপ নষ্টা বা ভাইয়ার রিলেশন থাকলে তো রাকিব ভাইকে বিয়ে করতো না। মাঝখানে আমি বলে উঠলাম, আমি রাকিব তোর কি আরো সময় লাগবে? দেরি হলে বল আমি চলে যাচ্ছি। রাকিব না চলো। বাবা নীল বাবা আমাদের তুই ক্ষমা করে দে। তুই যাস না। আমি। মা তুই যাস না বাবা। আমি। রিয়া ভাই তুই যাস না। এরই মধ্যে নিরি বলল, নিরি আম্মু ওতাতে। রিমি তোমার বাবাই। নিরি বাবাই তাহলে তুই যাতে। রিমি চলে যাচ্ছে। তুমি গিয়ে তাকে আটকাও। নিরি আত্মা। আমি মুনিয়া, রাকিব গেলে আসো। না গেলে আমি চলে গেলাম। নিরি বাবাই তুমি তোই যাবা। আমি কে তোমার বাবাই মামুনি।
আর তোমার আম্মু কই? নিরি ওইয়ে ওটা। রিমিকে দেখিয়ে। আমি কি? ওটা তোমার আম্মু সত্যি। নিরি মম। আমি নিরিকে কোলে তুলে নিয়ে কান্না করতে থাকলাম। আচ্ছা মামুনি তুমি থাক আমি চলে যাই। নিরি তুই যাবা বাবাই। আমি চলে যাচ্ছি। চিন্তা করো না আমি আবার তোমাকে দেখতে আসবে। হঠাৎ করে রিমি এসে আমার পা ধরে কান্না করতে থাকলো। আমি কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা তুই যাস না বাবা। তুই যা বলবি আমরা তাই করব। আমি যাই বলবো তোমরা তাই করবে। মা মম। আমি আচ্ছা আজকে থেকে তোমরা আর আমার সাথে কথা বলবে না। রিয়াহ ভাই এটা তুই কি বললি? আমরা তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। আমি কেন পারবি না বল? রিয়াহ তোর সাথে কথা না বলে কেমন থাকবো, মরে যাব রে। আমি এত দিন যখন মরিসনি তাহলে আর কোনো কষ্ট হবে না আমার সাথে কথা না বললে। রিমি চুপ করে আছে। আমি কথা বলছিস না কেন? আর আমার কথা মানলে বলো তাহলে আমি থাকবো আর না মানলে চলে যাব। বাবা হাঁচছো বাবা আমরা তোর সব কথাই শুনবো। তাও চলে যাস না। আমি ওকে সবার কথাটা মনে থাকে যেন। পরিবারের অবহেলা 2 পাঠ 16 লেখক নীল মেহেরাজ। তারপর আমি রুমে আসতে যাব এমন সময় আর একটা কথা মনে পড়ল। আমি আর এই মিস রিয়া আর মিস রিমি আপনারা দুজনে মুনিয়ার সাথে যে খারাপ ব্যবহার করছেন, তাকে বাজে বাজে কথা বলছেন। তার জন্য ক্ষমা চান গিয়ে। রিমি জি যাচ্ছি। তারপর গিয়ে মুনিয়ার কাছে ক্ষমা চাইল। কিন্তু রিয়া গেল না। তা দেখে আমি বললাম, আমি মিস রিয়া আপনাকে কি আলাদা করে ক্ষমা চাওয়ার জন্য ইনভাইট করতে হবে? রিয়া যাচ্ছি। আমি তো দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি যান। রিয়া মম। তারপর রিয়াও গিয়ে ক্ষমা চাইল। কিন্তু বাবা মাকে চাইতে বললাম না। এমন সময় বাবা মা মুনিয়ার কাছে যে বলতে লাগলো, বাবা মা তুমি আমার মেয়ের মতো। বাবা তোমার কাছে ভুল করছে তুমি বাবাকে ক্ষমা করে দাও। মুনিয়া আপনি না আমাকে মেয়ে বলেছেন তাহলে মেয়ের কাছে কেন ক্ষমা চাচ্ছেন? মা কোনো কথা না বলে কান্না করছে। আপনি ওদের রুমটা দেখিয়ে দিন। রিমিকে উদ্দেশ্য করে। রিমি জি আচ্ছা। তারপর আমি আর কিছু না বলে নিরিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমটার দিকে তাকিয়ে আছি আর অবাক হচ্ছি। অবাক হওয়ার কারণও আছে। রুমটা আমি থাকতে যেমন সাজানো ছিল এখনো ঠিক তেমনই আছে কিন্তু রুমটা একটা দেয়ালের দিকে চোখ যাইতেই আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। কারণ হলো আমার সেই পুরনো কিছু ছবি লাগানো আছে। যা আমি থাকতে ছিল না। আর তার একটু নিয়ে তাকাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। একটু নিচ যে আমার, রিমির আর নিরি ছবি লাগালো। আমি এক মনে রিমির ছবির দিকে তাকিয়ে আছি। এমন সময় নিরি বলে উঠল, নিরি বাবাই তুমি তি দেখতো। আমি ছবিগুলো দেখছি মামুনি। নিরি তুমিও দেতি আম্মুল মতো। আমি কেন মামুনি? নিরি না আতলে আম্মুও তো ওই ছবিগুলোর দিতে তাকিয়ে থাতে তো তাই তৈলাম। আমি ও তাই নাকি আর কি করে মামুনি? নিরি আল কান্না তরে অনেক কান্ননা কলে। আমি আচ্ছা তুমি তোমার আম্মুকে বলনি যে বাবাই কই? নিরি হুম্মম বলতি তো। আমি কি বলতো? নিরি বলতি যে, আম্মু আমাল বাবা তৈ। বাবাইতে তো দেখছি না। আমি তখন তোমার আম্মু কি বলে? নিরি বলে যে, তোমার বাবাই বাহিরে কাজে গেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবে, বলেই কান্না করে। আমি আচ্ছা মামুনি তুমি কি করো? নিরি আমি তো কিছু তরি না। সারাদিন বাসায় থাকি আর আম্মুদের সাথে খেলা করি। আমি তা স্কুলে যাও না? নিরি না তো আমি তো ছোট তাই। কিন্তু আম্মু আমাকে বাসায় পড়ায়। আমি তারপর আরো নানা ধরনের গল্প করতে করতে দুপুর হয়ে গেল। তখন রিমি আমার রুমে এসে বলল, রিমি নিরি তোমার দাদিমার কাছে যাও গিয়ে গোসল করে খাবার খাও। নিরি আচ্ছা আম্মু। নিরি চলে গেল। রিমি কিছু কথা বলার ছিল। আমাকে বলল, আমি কারো কোনো কথা শোনার মতো সময় আমার না। রিমি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ নই। রিমি আপনি আমাকে মাফ করে দিন। আমি দেখুন আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন। রিমি প্লিজ জজ। আমার পা ধরে কান্না করতে থাকলো।
আমি কোনো কথা না বলে তাকে ছাড়িয়ে গোসল করতে চলে গেলাম। গোসল সেরে বাহিরে এসে আমি তো অবাক হয়ে গেলাম। কারণ রিমি ঠিক আগের মতোই আমার জন্য শার্ট, প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একমনে তার দিকে তাকিয়ে আছি। সেও আমার দিকে তাকিয়ে আছে। আমাদের নির্বরতা ভেঙে দিয়ে মুনিয়া বলে উঠল, মুনিয়া কি হচ্ছে এখানে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? আমি আর মুনিয়া যে, কখন এলে? মুনিয়া, এই তো আসছি। মনে হয় ভুল সময়ে আসছি। আমি, আরে না, ভুল সময় হবে কেন? মনুয়া, না মানে দেখলাম যে এখানে চোখে চোখে প্রেম করা হচ্ছে তো তাই। রিমি, আপনার কাপড়। লজ্জা পেয়ে কাপড় হাতে দিয়ে চলে গেল। আমি ধুরর। কিছু বলবে? মুনিয়া, না মানে আপনার মেয়েটা কই? আমি, মনে হয় আম্মু কাছে গেছে। মুনিয়া, ও তাহলে আমি ওখানেই যাই। আমি, আচ্ছা যাও। তারপর আমি শার্ট, প্যান্ট পরে নিচে গেলাম। দেখি সেখানে সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে বললাম, আমি, কি ব্যাপার রাকিব, খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? রাকিব, তোর জন্যই। আমি, ও তাড়াতাড়ি খাবার দাও তো মা। মা, হুম্মম মা, খাবার দেও তো। রিমিকে বলল। রিমি, জি মা, দিচ্ছি। তারপর রিমি আমাদের সবাইকে খাবার বেড়ে দিল। আমি কিছু না বলে খেতে লাগলাম। আমি, খাবারটা তো সেই হইছে, কে রান্না করছে? আমি জানি যে এটা রিমি করেছে। কারণ আমি আগেও রিমি হাতের রান্না খাইছি। রিয়া, এটা তো ভাবি রান্না করেছে। আমি, দূর্র, এটা কোনো খাবার হলো? মানুষটাও যেরকম, খাবারগুলোও সেই রকম। আমার খাওয়া শেষে পেট ভরে গেছে আর প্লেটেও একটু খাবার ছিল, খাইতে পারছিলাম না, তাই রাগ দেখিয়ে চলে আসলাম। হিহিহি। মুনিয়া, সে কি এখনই না বললেন খাবারটা সেই হইছে? আসলেই কিন্তু খাবারটা জোস ছিল। আমি, আরে মনের ভুলে বলছি। তারপর আমি আর রাকিব একটু বাহিরে আসলাম। বাসায় মুনিয়া সবার সাথে গল্প করছে। অনেক দিন পর নিজ শহরে আসলাম তো, আর পুরনো বন্ধুগুলার সাথে অনেক দিন পর দেখা করব। চলে গেলাই সেই পুরনো কলেজ মাঠে। গিয়ে দেখি সব শালাগুলো একখানেই আছে। তারপর সবার সাথে গল্প করে সন্ধ্যার সময় দুজনে বাসায় আসলাম। বাসায় গিয়ে পড়লাম এক বিপদে। পরিবারের অবহেলা 2 পাঠ 17+18 শেষ পাঠ। লেখক নীল মেহেরাজ। সন্ধ্যার সময় বাসায় ফিরে আসলাম। তারপর খাওয়ার খেয়ে শুইতে যাওয়ার সময় বাঁধল এ বিপদ। কারণ আমার রুমে নাকি রিমিও থাকবে। তারপর আমি গিয়ে আমার রুম থেকে নিরিকে নিয়ে পাশের রুমে আসতে যাব, এমন সময় রিমি বলল, রিমি, নিরিকে নিয়ে কই যান? আমি পাশের রুমে ঘুমাতে গেলাম। রিমি, কেন, এই রুমেই ঘুমান। আমি আপনার সাথে একই রুমে ঘুমাতে পারবো না। রিমি, ও আচ্ছা, আপনি তাহলে সোফায় ঘুমান আর নিরিকে আমার কাছে দিন। আমি, না, আমি সোফায় ঘুমাতে পারবো না। আর আমার কলিজার টুকরা নিরিকে আমার কাছে রাখবো বলে চলে আসতেছিলাম। রিমি, তাহলে খাটে ঘুমান। আমি আসতেছি। আমি কোনো কথা না বলে ঘাটে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর রিমি আসছে, মনে হয় গোসল করতে গেছিল। আমি তো রিমিকে দেখে আবার ক্রাশ খাইলাম। মনে চাচ্ছে এখনই গিয়ে তার ঘাড়ে মুখটা গুজে দিয়ে ঘাড়ের ঘ্রাণটা নিতে। কিন্তু যখনই আবার আগের কথাগুলো মনে হয় তখন মাথাটায় আর এসব আসে না। মনে চায় শুধু কষ্ট দিতে। এমন সময় রিমি বলল, রিমি, এখনো ঘুমাননি কেন? আমি, তোমাকে বলতে হবে নাকি? রিমি, না মানে। আমি, থাক, আর বলতে হবে না। রিমি কোনে কথা না বলে খাটে ঘুমাতে আসল। আমি, খাটে উঠো কেন? রিমি, ঘুমাবো না। আমি, ঘুমাতে কে না করছে? তবে খাটে ঘুমাতে পারবে না। রিমি, তাহলে কোথায় ঘুমাবো? আমি, সোফাতে ঘুমান। রিমি, আমি সোফাতে ঘুমাতে পারি না। আমি, তাহলে ফ্লোরে ঘুমান। রিমি, না, আমি এখানেই ঘুমাবো, এই বলে খাটে উঠে আসতেছিল। আমি ঠাসঠস একটা দিলাম। একবার বলছি না, খাটে ঘুমাতে পারবি না। রিমি হুমম কান্না করছে। আমি, ধুর্র, থাকবো না আর এই ঘরে বলে চলে আসছিলাম। রিমি, প্লিজ চলে যাবেন না, আমি নিচে ঘুমাচ্ছি, আমার পা ধরে। আমি হুম্মম কোনো কথা না বলে ঘুমালাম। সকাল বেলা উঠে আমি তো অবাক। রিমি আমার পা ধরে শুয়ে আছে। আর রিমির গালে 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। মনে হয় কাল রাতের চরটার দাগ।
দাগটা দেখে আমার যেন কলিজাটা ছিঁড়ে গেল। আমি এটা কি করছি? এর আগে আমি কখনো রিমিকে মারিনি। আমার খুব কান্না পাচ্ছে। কিন্তু কান্না করতে পারছি না। কারণ রিমি জেগে যাবে তাই। তাই আমি নড়াচড়া না করে ঘুমন্ত রিমিকে দেখছি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সারা রাত কান্না করেছে। তারপর প্রায় 2324 মিনিট ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে রিমি জেগে গেল। আর আমি চোখটা বন্ধ করে নিলাম। রিমি আমার দিকে তাকালো, বুঝতে পারছে যে আমার ঘুম এখানে ভাঙ্গেনি। তাই সে হাত মুখ ধুতে চলে গেল আর আমি একটু পর উঠে বাহিরে চলে আসলাম। এভাবে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেল। আর এই কদিনে রিমিকে প্রায় 1015টা চড় মেরেছি। আর রিমি কোনো কথা না বলে সব সহ্য করেছে। আমি আমার পরিবারের সকলকেই অনেক শাস্তি দিয়েছি। কালকে রিমির জন্মদিন, তাই ভাবলাম কালকে সব ঠিক করে ফেলব। আবার নিজের পরিবারকে আপন করে নিব। আজকে রবিবার আর সোমবারে রিমির জন্মদিন। তাই আজকে আমি আর রাকিব দুজনে বাসার কাউকে না জানিয়ে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করার জন্য সবকিছু ঠিক করতে গেলাম। পরিবারের অবহেলা। পার্ট 18 লাস্ট। নীল মেহেরাজ। এখন দুপুরের সময়। সবাই খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। আমার জন্য অপেক্ষা করছে। আমি মনে মনে ভাবলাম যে রিমিকে আর একটু কষ্ট দেওয়া যাক। তাই আমিও খাইতে বসলাম। এমন সময় রিমি আমাকে খাবার দিতে আসল আর আমি ইচ্ছা করেই হাতটা উঁচু করলাম। ফলস্বরূপ রিমির হাতে থাকা খাবারের বাটিটা আমার পোশাকে পড়ে যায় আর আমি দিলাম 2টা ঠাস ঠাসস করে। রিমি কোনো কথা না বলে চুপচাপ আবার অন্য খাবার দিতে শুরু করলাম। দেখলাম রিমির চোখ থেকে শুধু পানি পড়ছে। এইটা দেখে আমারও খুবই খারাপ লাগলো। নিরি বলে উঠল, নিরি বাবাই, তুমি তো আম্মুতে মারলা কেন? আমি চুপ করে আছি। এমন সময় রিমি বলল, রিমি নিরি চুপচাপ খাও। নিরি আচ্ছা আম্মু। মা তো খাবার টেবিল থেকেই চলে গেল। মনে হয় তিনিও কান্না করছেন। তারপর আমিও চলে আসলাম খাবার খেয়ে। বাবা, রাকিব, রিয়া, মুনিয়া চুপচাপ খেয়ে চলে গেল। মনে মনে ভাবলাম যে রিমি মনে হয় দুপুরে খাবে না। ঠিক তাই হলো, রিমি দুপুরে কিছু খায়নি। রিমি সোজা রুমে এসে নিরিকে নিয়ে খাটে শুয়ে পারল। আর আমি সোফাতে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে রিমির দিকে তাকাতেই দেখি সে ঘুমিয়ে গেছে। আর ঘুমের মধ্যে তার চোখ দুটি বেয়ে বেয়ে পানি পড়ছে। এটা দেখে আমার যেন মনে হলো আজকে পৃথিবীর সবথেকে খারাপ কাজটি করলাম। খারাপ কাজটি পৃথিবীর বলার কারণ হলো যে সে ঘুমের মধ্যেও কান্না করছে, তার চোখে পানি। আমি আর থাকতে না পেরে রিমির কাছে গিয়ে তার চোখের পানি মুছে দিলাম। এখন বিকাল 5টা, আমি বাড়ির সবাইকে নিয়ে চলে আসলাম রাকিবের বাড়িতে। কেউ আসতে চাইছিল না। আমার রাগারাগিতে সবাই এল। রাকিবের বাসায় আমার কিছু পরিচিত লোকজন সহ বন্ধু, রিমির পরিবারের সবাই, রাকিবের মা, মুনিয়ার বাড়ির সবাই আসছে। আজকে রিমি নীল কালারের একটা শাড়ি পরছে। তাকে দেখতে খুবই ভালো লাগলে। তার মুখে হাসি ছিল না কেন জানি। মনে হয় দুপুরের বিষয়টা নিয়ে। আমি আর সময় না নিয়ে বলতে শুরু করলাম, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা কেউই জানেন না কেন আজকে আমি আপনাদের এইখানে ডেকেছি। সবার মনে প্রশ্ন, কেন আমরা এখানে এসেছি? তাহলে কারণটা বলেই ফেলি। আমি রাকিব, তুই রেডি? রাকিব হুম্মম শুরু কর তাহলে। আমি ওকে। অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও। বর্তমানের দিকে মন দিয়ে অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে। শুভ জন্মদিন রিমি। রিমি তো অবাক, কারণ আজকে যে রিমির জন্মদিন তা রিমি মনে ছিল না। আমি রিমিকে বললাম, আমি কেমন দিলাম? রিমি, আপনি আমার জন্মদিন মনে রেখেছেন। আমি হুম্মম। আর রাকিব, যা কেকটা নিয়ে আয়। রাকিব হুম্মম। রিমি তো অবাক, কারণ নীল যে তার সাথে আজকেও খারাপ ব্যবহার করেছে আর অপমানও করেছে। এমন সময় আমি কি ভাবছো পরে ভাইবো, আগে চলো কেকটা কাটি। সময় নাই তো। রিমি হুম্মম। তারপর সবাই তাকে উইশ করল। কারণ সবাই বুঝতে পারছিল আজকে রিমির জন্মদিন। তারপর সবাই মিলে অনেক আনন্দ করে বাসায় আসলাম। তারপর রাতে শুইতে গিয়ে
রিমি শুয়ে পড়ল সোফায়, তা দেখে আমার মন মেজাজটা খারাপ হয়ে গেল। আমি বললাম, আমি কাল সকালে চলে যাব। আমার যাওয়ার কথা শুনে রিমি বলল, রিমি আপনি চলে যাবেন কেন? আমি কেন এখানে থাকব? আর আমার কে আছে এখানে? রিমি কেন আমরা আছি না? তুমি থাকলে তো আমার কাছে আসতে, সোফায় শুইতে না। রিমি আপনি যদি রাগ করেন তাই যাইনি। আমি রাগ আর নাই, সব শেষ। রিমি সত্যি তো। আমার কাছে আসতে আসতে। আমি হুমমম। আসো, অনেক দিন পর একটু আদর দেই। রিমি না না, একদম না। আজকে না। আমি কিছুই শুনতে চাই না। বলে জড়িয়ে ধরতেই নিরি খাট থেকে বলে উঠল যে, নিরিতি করছো তোমরা? আমি আর রিমি লজ্জা পেয়ে বললাম, আমি তোমার আম্মুর নাকি খারাপ লাগছে তাই? নিরি তাল বলতে হবে না, আমি তো রিয়া আন্টির কাছে গেলাম। বলেই নিরি চলে গেল রিয়ার কাছে। রিমি আর আমি আবার আদর দিতে ও নিতে ব্যস্ত হয়ে পড়লাম। সমাপ্ত।